আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্সের ৫ নাম্বার লেকচার কমপ্লিট করবো ভাইয়া। যে ৫ নাম্বার লেকচারটা আসে আসলে অর্গানিক কেমিস্ট্রির উপরে, জৈব রসায়নের উপরে। সো জৈব রসায়ন যে টোটাল চ্যাপ্টারটা আছে, ফুল চ্যাপ্টারটা আসলে এই লেকচারের উপরেই থাকবে এবং আশা করি এই অংশে যত সকল প্রশ্ন আছে জৈব রসায়ন থেকে বিগত বছরে আসা, তা ইনশাল্লাহ আমরা এই এক লেকচারের ভিতরে আসলে কমপ্লিট করে ফেলতে পারবো। সো চলো তাহলে আর আমরা কথাবার্তা না বাড়িয়ে শুরু করি আমাদের লেকচারটা। ওকে, আচ্ছা, তো আমরা মেইনলি যে কাজটা করতেছি ফুল অর্গানিক কেমিস্ট্রি জুড়েই, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটাকে সলভ করতেছি। এটা শুধু অর্গানিক কেমিস্ট্রি না, তোমাদের যে আরইউ এর জন্য, রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে মানে ডেডিকেটেড করে যে যতগুলো ক্লাস দেওয়া হবে তোমাদেরকে, আইসিটি সহ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি সহ সবগুলোতে মেইনলি কোয়েশ্চেন ব্যাংকটাকে খুব ভালো মতন করে একবারে সলভ করানো হবে, যাতে তুমি রাবির কোয়েশ্চেন সম্পর্কে একটা টোটাল ফুল ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাও। সো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের যে প্রথম কোশ্চেনটা বলতেছে, এটা আমাদের ২১-২২ সেশনের একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি ভিনাইল মূলক। আচ্ছা, তো ভিনাইল মূলক যে জিনিসটা, এখন কিছু মূলক আছে, যেমন হচ্ছে আমি একটু বলি ভাই, অ্যালকাইল। হ্যাঁ, অ্যালকাইল মূলকটাকে আমরা চিনি আসলে, অ্যালকাইল, অ্যালকিনাইল, অ্যালকিনাইল, আরেকটা হচ্ছে ফিনাইল। ওকে, সো এই অ্যালকিনাইলেরই চাচাতো ভাই হচ্ছে ভাই ভিনাইল। হ্যাঁ, এরই চাচাতো ভাইটা কি আসলে ভিনাইল, বুঝছো? আমি বুঝাচ্ছি, আরও সমস্যা নাই। অ্যালকাইল মূলকটা আসলে কোনটা বলো তো ভাই? আর বলি আমরা অ্যালকাইল মানে CnH2n+1, অর্থাৎ এখান থেকে আমার একটা অ্যালকেন থেকে যদি একটা মাত্র হাইড্রোজেন চলে যায়, তাহলে যেটা হয় সেটাই হচ্ছে মেইনলি আমাদের এই অ্যালকাইল গ্রুপ, তাই না? ওকে, অ্যালকিনাইল যেটা, সেটাকে আমরা ভিনাইল বলতেছি। অ্যালকিনাইল থেকে আসছে ভিনাইলটা। ভিনাইলটা কোনটা জানো? যেটা আমাদের অ্যালকিনাইল, এটা হচ্ছে আসলে অ্যালকিন থেকে যাবে। কোথা থেকে যাবে? অ্যালকিন থেকে যাবে। সো অ্যালকিনের প্রথম সদস্য ইথিন থেকে যদি একটা গ্রুপ চলে যায়, তাহলে যেটা হয় সেটাই হয় হচ্ছে ভিনাইল গ্রুপ। অ্যালকিনের প্রথম সদস্য, কিন্তু প্রথম সদস্য মানে কে? ইথিন। ইথিনটা কি? CnH2n, এখান থেকে যদি আমরা ইথিন নিয়ে আসি C2H4, হুইচ মিনস CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের ইথিন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটা কেমন থাকবে? CH2 ডাবল বন্ড CH, তারপরে একটা সিঙ্গেল, এমন থাকবে। থাকবে কি না? এমন থাকবে। এবং এমন থাকা এই গ্রুপটাকে আমরা কি বলতেছি ভাই? ভিনাইল। কি নাম? ভিনাইল। এবং একটা জিনিস মাথায় রেখো, এখানে আসলে অ্যালকিনাইল থেকে মানে প্রোপিনিনাইল বা আদার্স অন্য কিছু হয় না, ভিনাইল পর্যন্তই হয় নর্মালি, ঠিক আছে? সো আমাদের প্রথম গ্রুপটা তাহলে কোনটা হচ্ছে? ভিনাইল গ্রুপটা। অ্যালকিনের প্রথম একটা সদস্য, সেখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, সেটাকে আমরা ভিনাইল বলতেছি। তার মানে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে বলো তো স্যার? এ। এই রাইট অ্যান্সার হবে না আমাদের? ভালো করে বুঝছো আশা করি, ঠিক আছে? ওকে, সো চলো পরের কোয়েশ্চেনটা আমরা শুরু করি। দেখো, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, এই একটা সাম্যাবস্থা দেওয়া আছে, এই সাম্যাবস্থাটাকে কি বলা হয়? এটা আমাদের ২১-২২ সেশনেরই একটা কোয়েশ্চেন। এটা একটা সমানুতা থেকে আসা সাম্যাবস্থা। সমানুতা রিলেটেড বেশ কিছু কনসেপ্ট আমাদেরকে পড়তে হবে, সামনেও আছে, আমি ওগুলো দেখাবো। তবে এই সাম্যাবস্থার কথাটা মাথায় রাখবা। এটা হচ্ছে একটা, যদি কিটোন থাকে, ওই কিটোন যদি ৩ সদস্য কার্বন, মানে ৩ সদস্য বা তার বেশি হয়, কার্বন সংখ্যা যদি ৩ বা তার বেশি হয়, তাহলে তার একটা কিটোন থাকা সম্ভব অ্যালডিহাইড থেকে। হ্যাঁ, এবং কিটোন থাকলে তারই একটা কি হয় আসলে? অ্যালকিনের অ্যালকোহল হয়। অ্যালকিনের অ্যালকোহল। এবং এই দুইটা ফর্ম আসলে কি হয় ভা? স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হতে পারে। এই দুইটা ফর্ম স্বতঃস্ফূর্তভাবে তো ভাইয়া যেটা বলছিলাম আসলে, যে যদি একটা কিটোন থাকে, হ্যাঁ, মানে একটা অ্যালডিহাইড সদস্য যদি ৩ কার্বন বা তার বেশি হয়, মানে ২ কার্বনের বেশি হলেই হয়েছে, ৩ অথবা তার বেশি কার্বনিলের ভিতরে, তাহলে অ্যালডিহাইডের একটা কিটোন থাকে এবং ওই কিটোনের একটা স্বতঃস্ফূর্ত কার্যকরীমূলক যুক্ত, মানে কার্যকরীমূলকের পরিবর্তন যুক্ত একটা গ্রুপ হয় হচ্ছে অ্যালকিনের অ্যালকোহল, নট সাধারণ অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল। এবং এই সাম্যাবস্থাটাকেই বলি হচ্ছে আমরা টটোমারিজম। এই সাম্যাবস্থাটাকে কি বলি আমরা বলো? টটোমারিজম। টটোমারিজম। হ্যাঁ, তো এই যে দেখো, আমি তোমাকে একটা বলি, এটা আমাদের প্রথম ৩ সদস্য বিশিষ্ট অ্যালকিনের ভিতরে খুব ভালো মতন দেখা যায় আসলে। এই CH3 এখানে এখানে এমন ঘটনাটা এরকম, যে আমাদের তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য যদি এমন ঘটে যে এই বন্ডটা এখানে চলে আসে, কোন বন্ডটা বলো? অক্সিজেনের সাথে যে ডাবল বন্ডটা ছিল আর কি, সেটা, এটা যদি এখানে চলে আসে এবং এখান থেকে একটা হাইড্রোজেন যদি টেনে নেয়, তাহলে ঘটনাটা কেমন ঘটে?
অনেকটা এরকম ঘরে না ভাইয়া, CH3 থাকলো এখানে, ধরে নাও এখানে সি ডাবল বন্ড, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে CH2, এমন থাকে না বিষয়টা? এই যে যে ঘটনাটা ঘটলো তুমি এখানে দেখলা, এটাকেই আমরা বলতেছি হচ্ছে আসলে স্বতঃস্ফূর্তভাবে দুইটা কার্যকরী মূলকের মধ্যে পরিবর্তন, এবং সেটাকেই বলতেছি আমরা কি নাম তার, টটোমারিজম। সো আমাদের রাইট অ্যান্সারটা এখানে আসলে কি, টটোমারিজম, বি। রাইট অ্যান্সারটা হচ্ছে টটোমারিজম। আচ্ছা, পরেরটা দেখি। এই যে যেই যৌগটা দেওয়া আছে সেটার নামকরণ করতে হবে আমাদেরকে। খুবই ভালো কথা, কোশ্চেনটা অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর বলতে নামকরণ থেকে কোশ্চেন একটা মাস্ট আসে, প্রায়ই দেখা যায়। দেখছো 21-22-এই কিন্তু দেখো আমি যে এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো সলভ করতেছি, ভেরিয়েশন আছে কোশ্চেনে, বাট 21-22 সেশনেরই কোশ্চেন। সো চলো আমরা দেখে ফেলি নামকরণটা কেমনে করবো। যদি আমাদের একটা অ্যালকিনের নামকরণ করতে হয়, একটা অ্যালকিন আবার বলি, এটা একটা অ্যালকেন, এখানে ফাংশনাল গ্রুপ দেখো কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন আছে, তাহলে এটা একটা অ্যালকেন। অ্যালকেনের যদি নামকরণ করতে হয় তাহলে আমি ওই দিক থেকেই কাউন্ট করা শুরু করব কার্বনকে, যেখানে আমি ম্যাক্সিমাম নাম্বার কার্বনকে ইনক্লুড করতে পারবো, সেটা তো আমরা জানি। সো আমি এদিক থেকেও চাইলে কাউন্ট করতে পারি, এমনি যেতে পারি। আমি এমনি যেতে পারলে অবশ্যই কম কার্বন পাবো, দেখো যদি সোজা চলে যাই 1 2 3 4 5 6 7, 7টা পাই, অথচ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা পাই। এদিক বরাবর 7টা পাচ্ছিলাম, এদিক বরাবর 8টা পাচ্ছি, তাহলে অবশ্যই আমি নিচ দিয়ে যাব না। তাহলে আমি কোনটা করব? আমি চেষ্টা করব হচ্ছে এদিকটা করার। কোনটা করার? এদিক দিয়ে যাওয়ার। তো এখন আমি এখান থেকে কাউন্ট করা শুরু করব নাকি কার্বন এখান থেকে কাউন্ট করা শুরু করব? আমি যদি এটাকে মেইন চেন বানাই, আমার এই যে এটাকে যদি আমি এটার মেইন চেন বানাই, তাহলে এই এক পাবলিক আর এই এক পাবলিক, এরা দুইজন কি আমার শাখা শিকল হয়ে যাচ্ছে না? তো আমি ওই দিক থেকেই কার্বনকে কাউন্ট করা শুরু করবো যেদিক থেকে আমি শাখা শিকলগুলো কাছে পাই। এদিক থেকে দেখো কাউন্ট করলে 1 2 3 4 5, 5 নম্বরে পাই। এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4, 4 নম্বরে পাই। তাহলে কোনটা কাউন্ট করবো, কোনটা কাছে? অবশ্যই 4 কাছে। দ্যাটস ওয়াই আমি কাউন্ট করবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা কাউন্ট করলাম। কাউন্ট করা আমার শেষ, চলো এবার আমরা তাহলে বসায় ফেলি। তাহলে এই কাউন্ট করার পরে এই পার্টটুকু যেটা আমরা কথা বললাম, এই পার্টটুকু হচ্ছে আমাদের কি একটা শাখা শিকল। এখানে আমাদের এটা একটা কোন শাখা শিকল বলো তো? ইথাইল গ্রুপ। এটা কোন শাখা শিকল? শাখা শিকল হচ্ছে এটা আমাদের মিথাইল গ্রুপ। সো ইথাইল গ্রুপ আর মিথাইল গ্রুপ দুইজন আছে। এটা কত নাম্বার? 4 নাম্বার কার্বনেই আছে। তাহলে আমরা কাকে আগে লিখবো? 4 ইথাইল লিখবো নাকি 4 মিথাইল লিখবো? ছোট বড় দিয়ে লিখবো? না, আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। বলো, ইথাইলের ই আগে হয় অবশ্যই মিথাইলের এম এর চাইতে। সো আমরা লিখবো হচ্ছে 4 ইথাইল। হ্যাঁ, 4 ইথাইল, 4 ইথাইল, তারপরে আবার 4 মিথাইল, 4 ইথাইল 4 মিথাইল, কত কার্বন যুক্ত? 8 কার্বন যুক্ত একটা অ্যালকেন, মানে কি আসলে এর নাম? অকটেন। শেষ নাম। দেখো তো কোনটাতে আছে আমাদের? 4 ইথাইল 4 মিথাইল অকটেন। রাইট অ্যান্সার সি। ওকে, আচ্ছা পরেরটা দেখি। এই যে এই একটা যৌগ, এই যৌগটির নাম কি? এই যৌগটা আগে আসা কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই। এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপটার নাম, এই যে SH, এই যে গ্রুপটা, এই গ্রুপটার নাম আসলে কি ভাই? থায়োল গ্রুপ। কি নাম বলো? থায়োল গ্রুপ। বুঝছো জিনিসটা? এই গ্রুপটার নাম হচ্ছে আমাদের থায়োল গ্রুপ, ঠিক আছে? এইটার। সো এই যে থায়োল গ্রুপ যুক্ত যে কাহিনীটা, এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে ঘটনাটা কেমনে ঘটে জানো? এই যে এরকম CH3OH মিথানল, এই মিথানল থেকে হাইড্রোক্সিল গ্রুপটা এলিমিনেট হওয়ার পরে এখানে থায়োলটা যুক্ত হয়। CH3SH, থায়োল গ্রুপটা যুক্ত হয়। মিথানল থেকে OH গ্রুপটা এলিমিনেট হওয়ার পরে থায়োল গ্রুপটা যুক্ত হয়। বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি এমন যদি ঘটে জিনিসটা, তাহলে আমরা কি এইখানে এটার নামটাকে কি বলতে পারি বলো তো? এটাকে কি নাম বলবো? মিথেন সালফাইড? না, এটা তো সালফাইড গ্রুপ না, এটা তো থায়োল গ্রুপ বললাম। মিথেন থায়োল? না, এটা মিথানল থেকে আসছে। আচ্ছা, তারপরে মিথাইল হাইড্রোজেন সালফাইড? না রে ভাই, ইচ্ছা মতন যোগ করলে তো হয় না। থায়োমিথানল, এই যে থায়োমিথানল। রাইট অ্যান্সার কি হবে? ডি। রাইট অ্যান্সার ডি। ওকে, কোন অণুতে সবচেয়ে কম হাইড্রোজেন পরমাণু রয়েছে? আমরা জানি যে সবথেকে কম হাইড্রোজেন পরমাণু থাকা, ধরো তুমি কিন্তু এটা জানো যে আসলে যদি একটা অ্যারোমেটিক যৌগ হয় তাহলে CnH6HN এরকম ঘটে। এটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, অ্যারোমেটিক যৌগের সংকেত এরকম ঘটে না, C6H6 আমরা দেখছি। আচ্ছা, আর যদি একটা অ্যালকাইনের কথা বলি, তাহলে হাইড্রোজেন থাকে সব থেকে বেশি অ্যালকিনে থাকে মাঝামাঝি, অ্যালকাইনে থাকে সব থেকে কম। অ্যালকাইনে থাকে কি ভাইয়া? সব থেকে কম। অ্যালকাইনে থেকে সব থেকে কম। দেখো তো সাইক্লোপ্রোপেন, এখানে কি আমার কোনো প্রোপিন প্রোপাইড, এখানে কি আমার কোনো
কোনো আমার অ্যারোমেটিক যৌগ আছে নাই, অ্যারোমেটিক যৌগ থাকলে সেটাই হইতো নর্মালি। অ্যারোমেটিক যৌগ যেহেতু নাই মানে 3 জনের ভিতরে হবে, কিন্তু একটা সাইক্লোপ্রোপেন আছে। চলো আমরা সাইক্লোপ্রোপেনের সংকেতটা একটু দেখে ফেলি যে আসলে আমরা সাইক্লোপ্রোপেনটা করতে পারি কিনা। তাছাড়া বাকি যে 3 জন আছে, বাকি 3 জনের ভিতরে সাইক্লোপ্রোপেনটাকে যদি আমরা দেখি তাহলে CH2 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 এরকম না সাইক্লোপ্রোপেনটা? এই যদি হয় সাইক্লোপ্রোপেন তাহলে এখানে হাইড্রোজেন আসলে কয়টা আছে? 6টা আছে ভাই। মানে এটা কি আমাদের সাইক্লোপ্রোপেনটার সংকেত কি? CnH2n, মানে অ্যালকিনের মতোই না সংকেতটা? তাহলে তো ও হবে না। অ্যালকিনের মতন সংকেত কি হবে? নিশ্চয়ই না। যেখানে অ্যালকাইন আছেই অপশন, সেখানে অ্যালকাইনই সব থেকে কম না? দেখো প্রোপাইন, তাহলে প্রোপাইনই তো সব থেকে কম। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? ডি। প্রোপাইনে আসলে কয়টা থাকে চলো দেখি তো। CN মানে কত রে? C3H কত আমাদের? 6 - 2 মানে কত? 4। এটাই থাকে প্রোপাইনে। তার মানে সব থেকে কম হাইড্রোজেন আছে কোথায়? প্রোপাইনে। ওকে, নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, এই একটা যৌগ, এই যৌগের ইউপ্যাক নাম কি? আচ্ছা, এই যৌগের কার্যকরী মূলক কোনটা? এটা এখানেও একটা কার্বনিলের কার্যকরী মূলক কিটোন, এখানেও একটা কার্বনিলের কার্যকরী মূলক কিটোন। কারণ সক্রিয়তা সিরিজ অনুযায়ী আমরা আসলে জানি যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে যার সক্রিয়তা সিরিজটা উপরে সেই হয় হচ্ছে আমার কার্যকরী গ্রুপ। সো এখানে কিটোন আর অ্যাসিড কারটা বেশি? অবভিয়াসলি অ্যাসিডের বেশি। অ্যাসিড আর অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে একটা সুবিধা আছে চরম, সেই সুবিধাটা হচ্ছে কার্বন কাউন্টিং নিয়ে কোনো ঝামেলা নাই। 1 নাম্বার কার্বন কোনটা হবে এটা নিয়ে কোনো ঝামেলা নাই। 1 নাম্বার কার্বন কোনটা হবে? ওই অ্যালডিহাইড বা অ্যাসিডের গ্রুপের যে কার্বনটা সেটাই 1 নাম্বার কার্বন হবে আমার। তো চলো আমরা যদি দেখে ফেলি ওইটা, তাহলে এমন CH3 C ডাবল বন্ড O CH2 C ডাবল বন্ড O CH2 C ডাবল OH এমন, তাই না? ঠিক লিখছি না? 1 2 3 4 5 6 কার্বনযুক্ত একটা অ্যাসিড, মানে হেক্সানোইক অ্যাসিড হবে, এতটুকু আমরা শিওর। এখন তার আগে পিছে যে কাহিনীগুলো আছে সেগুলোকে যুক্ত করে দিই। আগে পিছনে কাহিনী বলতে তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6। এখন এই যে C ডাবল বন্ড O, এটা যদি আমার সাফিক্স হিসেবে যুক্ত হতো বা কার্যকরী মূলক হিসেবে যুক্ত হতো তাহলে সেটা কিটোন গ্রুপ হইতো। বাট যেহেতু এটা এখন প্রিফিক্স হিসেবে চলে যাবে বা নন ফাংশনাল গ্রুপ হিসেবে চলে যাবে, তাই এটা প্রিফিক্স হিসেবে নামটা হয় হচ্ছে অক্সো গ্রুপ। কি গ্রুপ? অক্সো গ্রুপ। এই যে অক্সো গ্রুপ। তাহলে আমরা বলতে পারি এখানে আমার অক্সো গ্রুপ কয়টা আছে? 2টা আছে। কত কত কার্বন আছে? 3 আর 5 এ আছে। সো আমরা বলবো হচ্ছে 3,5 ডাইঅক্সো 3,5 ডাইঅক্সো। এখানে কত আমাদের? 3 3 6 কার্বন যুক্ত একটা হেক্সানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। সো 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিডটা কোথায় আছে? 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড, এ। রাইট অ্যান্সারটা এ। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলতেছে এই একটা নামকরণেরই কোশ্চেন, যৌগটার ইউপ্যাক নাম কি হবে? এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে যেটা কার্যকরী মূলক সেটা হচ্ছে আসলে ট্রিপল বন্ড। কার্যকরী মূলকটা কি বলো ভাইয়া? কার্বন কার্বন ট্রিপল বন্ড, মানে একটা অ্যালকাইন। এখন সাফিক্স প্রিফিক্স আছে কিনা, মানে প্রিফিক্স আছে কিনা? অবভিয়াসলি আছে। চলো এটাকে একটু যদি সিম্পলি ভাবে লিখি আমি, তাহলে CH3, তারপরে এখানে 3টা কার্বন CH2, এখানে C, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে আমাদের CH3, তারপরে এখানে আছে একটা কার্বন, হ্যাঁ, তারপরে এখানে ভাই ট্রিপল বন্ড, তারপরে এখানে আরেকটা কার্বন। আচ্ছা, তো আমার এখানে কার্যকরী মূলক কিন্তু হচ্ছে এইটা, এটা আমরা দেখেই ফেললাম যে আমার এখানে কার্যকরী মূলক হচ্ছে এটা। আমাদের কার্যকরী মূলক যদি সেটা হয় তাহলে আমার কার্বন কাউন্টিং এর ক্ষেত্রে মাথায় রাখা লাগবে যেদিক থেকে আমি কার্যকরী মূলক আগে পাবো। কার্যকরী মূলককে যদি কার্যকরী মূলক যদি না থাকে, কার্যকরী মূলক যদি খালি সিম্পল অ্যালকেন হয়, তখন আমি প্রায়োরিটিতে নেই যে কোন দিক থেকে আমাদের প্রিফিক্সগুলো আগে থাকবে বা আমাদের শাখা শিকলগুলো আগে থাকবে। বাট যেহেতু এখানে কার্যকরী মূলক আছেই, তাই আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কার্যকরী মূলক। এখানে আমার কার্যকরী মূলকটা কোন দিক থেকে আগে থাকবে সেটাই আমরা দেখবো। তো কার্যকরী মূলক অবভিয়াসলি বুঝতেছি এদিক থেকে কাউন্ট করার থেকে এদিক থেকে কাউন্ট করলে কার্যকরী মূলক আগে আসবে। তাই আমরা কার্যকরী মূলককে আগে নেওয়ার জন্য এটাকে কাউন্ট করবো 1 2 3 4 5 6। এখন 4 নাম্বার কার্বনে আছে হচ্ছে এরা 2 পাবলিক মিথাইল গ্রুপ। যেহেতু দুইটাই মিথাইল গ্রুপ তাই আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি 4,4 ডাইমিথাইল, তাই না? 4,4 ডাইমিথাইল 4,4 ডাইমিথাইল 4,4 ডাইমিথাইল। তারপরে কত কার্বন যুক্ত ভাই আমার? 6 কার্বন যুক্ত একটা অ্যালকাইন। তাহলে আমরা বলতে পারি অ্যালকাইনের পজিশনটাও কিন্তু উল্লেখ করতে হবে। কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। এটা কিন্তু আমাদের হেক্সাইন হয়ে গেছে। সো আমি এটাকে বলতে পারি 2 হেক্সাইন, অথবা বলতে পারি হেক্সাইন 2, অথবা বলতে পারি হেক্স 2 আইন। সব থেকে বেটার হচ্ছে হেক্স 2 আইন বলা, মধ্যখানে এটাকে দেওয়া হেক্স 2
আইন, এটা হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে। এই সো 4,4 ডাইমিথাইল হেক্স টু আইন, আমরা দেখি আছে এখানে 4,4 ডাইমিথাইল 2 হেক্সাইন, আর তো কোথাও নাইও ভাই এরকম। সো আমাদের মানে এটা কিন্তু তিনটেই হয়, আমি তোমরা বললাম 4,4 ডাইমিথাইল 2 হেক্সাইনও হয়, হেক্সাইন 2ও হয়, হেক্স টু আইনও হয়। সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে আসলে মিডিলে দেওয়া, মধ্যে দেওয়া। যেহেতু এটা মধ্যে নাই না থাকুক, 2 হেক্সাইন তো আছে, তার মানে রাইট আনসার কি হবে আমাদের? সি, সি, ঠিক আছে। আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখি। তো ভাই পরের যে প্রশ্নটা আমাদের বলতেছে যে নিচের কোন যৌগটি আসলে আলোক সক্রিয়তা প্রদর্শন করে। তো আলোক সক্রিয়তা প্রদর্শন করার জন্য যে শর্তটা সেটা হচ্ছে এক এবং অন্যতম শর্ত, এবং প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আসলে কি থাকা লাগবে বলো তো? কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কার্বন মাস্ট। এটাই হচ্ছে আমাদের কি, কাইরাল কার্বন মাস্ট হচ্ছেই আমাদের আলোক সক্রিয়তার প্রথম এবং প্রধান শর্ত। তো কাইরাল কার্বন মানে কি আসলে? কাইরাল কার্বন মানে হচ্ছে কার্বনের 4টা হাত, আমরা জানি আসলে, তো আমি বলে দিচ্ছি এটা, কার্বনের 4টি হাত যদি 4টা একযোজি গ্রুপ দ্বারা যুক্ত, 4টি একযোজি গ্রুপ দ্বারা যুক্ত, গ্রুপ দ্বারা 4টি একযোজি এবং 4টি একযোজি ভিন্ন গ্রুপ দ্বারা, ভাইয়া নট হচ্ছে একই হওয়া যাবে না আবার, 4টি একযোজি ভিন্ন গ্রুপ দ্বারা, হ্যাঁ ভিন্ন গ্রুপ দ্বারা যুক্ত, এমন। আচ্ছা সো এই তাহলে চলে আসো আমরা দেখি, যদি এখানে আমাদেরকে বলে, এখানে প্রথম বলছে নাইট্রোমিথেন। নাইট্রোমিথেন মানে কি আসলে? CH3NO2 নাইট্রোমিথেন। এখানে কি কার্বনের ভিন্ন একযোজি গ্রুপ আছে 4টা? না, 3টাই তো হাইড্রোজেন, তাহলে তো একই হইলো না, বাদ। বাইফিনাইল, বাইফিনাইল মিন্স এক্স্যাক্টলি যে এরকম ভাই, এই 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 তাহলে এখানে কোনো কার্বন কি আসলে তোমার কাছে মনে হয় যেটা আসলে কাইরাল কার্বন থাকবে? না, প্রত্যেক কার্বনের সাথেই একাধিক কিছু যুক্ত আছে, সো দ্যাটস এটা কাইরাল কার্বন হতে পারে না। ওকে, এগেইন যদি আসলে ইথিলিন গ্লাইকল, তাহলে CH3 CH2 CH2 OH OH, এটা হচ্ছে ভাই আমাদের ইথিলিন গ্লাইকলের সংকেত। তাহলে এটা কি হবে দেখো তো? নিশ্চয়ই না, এখানে কোনটা কাইরাল কেন্দ্র রে? নাই। আচ্ছা বাট গ্লিসারঅ্যালডিহাইড, ইয়েস এখানে কাইরাল কেন্দ্র আছে। গ্লিসারঅ্যালডিহাইড আসলে কোনটা বলো তো? CH2 OH, হ্যাঁ, তারপরে এই যে CH OH, তারপরে হচ্ছে CHO। এখানে এই কার্বনের দিকে যদি একটু লক্ষ্য করো, এই কার্বনটার দিকে যদি একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু ঠিকই তুমি কি পাচ্ছ? একটা কাইরাল কেন্দ্র পাচ্ছ। এই যে এটা একটা আলাদা একযোজি, এটা একটা আলাদা একযোজি, একটা হচ্ছে হাইড্রোজেন, আরেকটা কি, এই যে টোটাল এইটা একটা গ্রুপ, এটা আরেকটা একযোজি গ্রুপ। তাহলে ইন টোটাল আমার কয়টা হচ্ছে? 1 2 3 4, 4টা হচ্ছে। সো আমাদের রাইট আনসারটা তাহলে কোনটা হবে? অবভিয়াসলি বুঝতে পারতেছি এটা হবে আমাদের সেই রাইট আনসারটা। কথা ক্লিয়ার? তার মানে এ আমাদের দেখাবে, অর্থাৎ অ্যান্সার সি, রাইট অ্যান্সারটা হচ্ছে সি। ওকে চলো পরেরটা দেখি। এই অণুতে আলফা হাইড্রোজেন সংখ্যা কতটি? আলফা হাইড্রোজেন খুঁজতে হলে, আলফা হাইড্রোজেন হচ্ছে প্রথমে আমাদেরকে আলফা কার্বন খুঁজতে হবে। আলফা কার্বন, হ্যাঁ আলফা কার্বন হচ্ছে ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত সেটাই হচ্ছে আলফা কার্বন, মাথায় রাখবা। ফাংশনাল গ্রুপ যে কার্বনে যুক্ত সেটি আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যত হাইড্রোজেন যুক্ত সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনে যত হাইড্রোজেন আছে তা হলো আলফা হাইড্রোজেন। শেষ, আলফা কার্বন আর আলফা হাইড্রোজেনের কাহিনী। তো দেখো এই সংখ্যাতে এটাকে যদি আমরা দেখি তাহলে অনেকটা কি এরকম না? এটা C6H5CHO বেঞ্জালডিহাইড লেখা রাখছে। সো এখানে আমার ফাংশনাল গ্রুপ আসলে কোনটা রে ভাই? এই কার্বনটা কি আমার ফাংশনাল গ্রুপ না? এইটা। এই কার্বনের সাথে ডিরেক্ট কোন কার্বন যুক্ত? এই কার্বন যুক্ত। এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? না, কারণ এই যে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, চারটা হাত তো ফিল আপ, হাইড্রোজেন কি থাকবে? হাইড্রোজেনকে রিপ্লেস করেই তো CHO যুক্ত হয়েছে। তার মানে এখানে আলফা হাইড্রোজেন কয়টা? আলফা কার্বনের ভিতরে কোনো হাইড্রোজেন নেই, মানে জিরো। রাইট অ্যান্সার জিরো, জিরোটা। ওকে পরেরটা, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে 3 ধরনের, বাট প্রদর্শন করতে পারে না যেটা সেটা শিখে নাও, MCQ এর জন্য সেটা দরকার। প্রদর্শন করবে না তখনই যখন হচ্ছে এই যে এই ডাবল বন্ডের এখানে এই যে কার্বন, যে কোনো একটা কার্বনের সাথে একই গ্রুপ দুইটাই থাকা যাবে না। মানে সাপোজ এখানে দুইটাই হাইড্রোজেন থাকা যাবে না। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, ধরো এখানে Cl আছে, এখানেও ধরো Cl আছে, থাকতে পারে, কোনো সমস্যা নেই। একই কার্বনে, মাথায় রাখবা, একই কার্বনে দুইটা সেম গ্রুপ থাকা যাবে না। মানে এই যে এমন এ
তারপরে এখানে বিসি হোক বা এবি হোক, হঠাৎ যাই হোক না কেন, এরকম কেউ দেখাবে না, কারণ এর কোনো সিস ট্রান্স হওয়া সম্ভব না, কারণ এটা তো দুইটাই তো একই, এটা উপরে গেলেও কি নিচে গেলেও কি, বুঝতেছই তো। তার মানে এরকম টাইপের যেটা সেই শুধুমাত্র দেখাবে না, বাকি সবাই কি করবে, জ্যামিতিক সমানতা দেখাবে যদি তার কাছে এরকম ডাবল বন্ড, কার্বন কার্বন যুক্ত, মানে প্রতিসম অ্যালকেন থাকে, ডাবল বন্ড থাকে। তাহলে আমরা দেখি তো, এই যে এটাকে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, ডাবল বন্ড আছে, এখানেও দেখো একই কার্বনে ভিন্ন গ্রুপ যুক্ত আছে, একই কার্বনে ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তার মানে এ দেখাবে সমানতা প্রদর্শন করে, তার মানে এই তো প্রদর্শন করে, রাইট আনসার হয়ে গেল। একে দেখো তো, এ করবে না, কারণ একই কার্বনে দুইটা একই গ্রুপ যুক্ত। এই যে একটা কার্বনের কথা কাউন্ট করো, ওটা দেখতে যাওয়ারই দরকার নেই, এটাতেও দেখতে পারো তুমি, বাট দেখতে যাওয়ার দরকার নেই। এই যে এখানে দেখো, এখানেও সেম, একটা কার্বনে একই গ্রুপ যুক্ত, হবে না। এখানে দেখো, এখানে ভিন্ন আছে ঠিকই, বাট এই কার্বনে দেখো, আমাদের তো কথা হচ্ছে ওইটাই যে একটা কার্বনে যেন একই গ্রুপ দুইটা থাকা যাবে না, ওখানেই আছে, এই যে এখানে আছে, এখানে নাই, বাট এখানে তো আছে। ক্লিয়ার? সো এরা তিনজনই দেখাচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে শুধুমাত্র কে, এ। রাইট অ্যান্সার হলো এ। ওকে, পরের কোশ্চেনটা, C5H12 আণবিক সংকেতযুক্ত কতগুলো স্বতন্ত্র যৌগকে প্রদর্শন করে? মানে একটা হচ্ছে অ্যালকেনের ভিতরে পেন্টেন, একটু মাথায় রাখবা, এটা খুব সহজ, তিনটা দেখায়, তো তুমি এটাকে বেরও করতে পারো আসলে, CH3 CH2 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 CH3, এটা না এমন, তো এইটা তিনটা, তার মানে 6 হেক্সেন যে 5টা হবে 6টা হবে 7টা হবে এরকম না, কিন্তু একটা একটা করে বাড়ে, হুট করে এক কার্বন বেড়ে যাওয়ার কারণে হায়ারার্কিক্যালি অনেকগুলো বেড়ে যেতে পারে। এখানে দেখো, এখানে আমরা একটা শিকল বানাতে পারি, এটা এরকম CH3 CH CH3 CH2 CH3, এটাকে আমরা কি বলবো, 2 মিথাইল বিউটান বলবো। এটাকে যদি আমি এখানে যুক্ত করি, তাও তো সেটা 2 মিথাইল বিউটেনই থাকবে, কারণ তখন তো আমি এদিক থেকে কাউন্ট করবো, এমন। সো এটা একটা হতে পারে, এবং আরেকটা হতে পারে ভাই এরকম CH3 C CH3, নিচেও CH3, এখানে হচ্ছে CH3। তাহলে এটাকে দেখো, আবার এটাকে আমরা কি বলতে পারি, 2 ডাইমিথাইল প্রোপেন। সো এই তিনটাই স্বতন্ত্র হইতে পারে, আর হইতে পারে না। তুমি দেখো এই C5H12 এটা দিয়ে আর বেশি পারবা না নিয়ে আসতে, এটা ছাড়া। তারপরে আমাদের রাইট আনসারটা তাহলে কোনটা আসতেছে বলো তো? তিনটা। ওকে, আলোক সক্রিয় 2 সমাণু এনানসিওমার একতলীয় আলোতে নিচের কোন ধর্ম প্রদর্শন করে? আলোক সক্রিয় 2 সমাণু আইসোমার মানে সরি এনানসিওমার আমরা কাকে বলি আসলে? আলোক সক্রিয় একটা যৌগ, যেমন ল্যাকটিক অ্যাসিড COH CH3 COOH, এই যে একটা ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডটা এনানসিওমার কে জানো? এটারই যেটা দর্পণ প্রতিবিম্ব সেটা, কারণ এ যদি আমাদের ডিল্যাকটিক অ্যাসিড হয়, যেটা আমাদের পজিটিভ 2.4 রোটেশন দিবে ডিগ্রি, ওর যেটা এনানসিওমার সেটা আসলে কীরকম দিবে, নেগেটিভ 2.4 কি দিবে, নেগেটিভ 2.4 বা বিপরীত দিকে ঘূর্ণন দিবে, একই পরিমাণ রোটেশন দিবে বিপরীত দিকে, ওটাই তার এল ভার্সন বা লিভো ভার্সন, এটা তার ডেক্সট্রো ভার্সন, ঠিক আছে এমন। সো তাহলে আমাদের এনানসিওমার হওয়ার শর্তই হচ্ছে ওটা তার দর্পণ প্রতিবিম্ব হবে, তার একে অপরের প্রতি সমপতিত হবে না, এবং তারা বিপরীত দিকে কি দিবে, রোটেশন দিবে, ঠিক আছে। তো আমার বলতেছে আলোক সক্রিয় 2 সমাণু এনানসিওমার একতলীয় আলোতে কেমন ধর্ম প্রদর্শন করবে? সমান মাত্রায় একই দিকে তো না রে ভাই, বিপরীত দিকে আবর্তন দিবে। উভয়ে ভিন্ন মাত্রায় বিপরীত দিকে, ভিন্ন মাত্রায় না তো, যাত্রায় হয়ে গেছে, মাত্রায় হবে এটা, আচ্ছা বিপরীত দিকে আবর্তন করবে না, উভয়ে ভিন্ন মাত্রায় একই দিকে আবর্তন দিবে, ভিন্ন মাত্রায় একই দিকে না, উভয়ে সমান মাত্রায় বিপরীত দিকে, এক্স্যাক্টলি সমান মাত্রায় বিপরীত দিকে আবর্তন দিবে, মানে ডি। আচ্ছা, 1,2 ডাইব্রোমো ইথিলিন CH2 এরকম এই রাসায়নিক সংকেতের কতগুলি সমাণু বিদ্যমান? দেখি আমরা এটা কি আসলে, এই যে সি ডাবল বন্ড সি হাইড্রোজেন বিআর এরকম না ভাই, বলো এরকম, এটা আমার কয়টা সমাণু দিবে আসলে? আচ্ছা, সো এটা যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে যে দেখতে পাবো যে এটা তো আমরা জানি যে এটা এখন আমার কোন সমাণুর ভিতরে আসছে বলো তো, সিস ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণুর ভিতরে। সো এটা আমাদের একটা সিস দিবে, একটা ট্রান্স দিবে, এটা এখন সিস আছে কারণ দুইটা একই গ্রুপ একই দিকে, হাইড্রোজেন একই দিকে, দেখতেছো। আরেকটা হবে ট্রান্স, এর ট্রান্স ফর্মটা কেমন হয়, সি ডাবল বন্ড সি বিআর এইচ বিআর, এটাই হচ্ছে তার ট্রান্সফর্ম, একটা তার সিস ফর্ম, একটা তার ট্রান্সফর্ম, বাস শেষ, এই হচ্ছে মেইন কাহিনী। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সারে বলবো কত, দুইটা দিবে আমাদের, তাই কিনা? এক্স্যাক্টলি আমাদের দুইটা দিবে এই। আচ্ছা, যে যৌগে দুইটা কাইরাল কার্বন পরমাণু আছে, আমরা একটা কাইরাল কার্বন মানে কাইরাল কার্বনের কথা আমরা জানি, এখন দুইটা কাইরাল কার্বন কোথায় থাকতে পারে? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, চলো আমরা এদেরকে লিখে ফেলি তাহলেই বুঝতে পারো। প্রোপানোয়িক মানে 3 কার্বন যুক্ত অ্যাসিড, COOH 2 হাইড্রোক্সি যেহেতু বলছে CH3। সো এখানে আমার কাইরাল কার্বন কিন্তু একটা মাত্র, সে হচ্ছে এই, আর কেউ কিন্তু না।
একে দেখো এই কাইরাল কার্বন না, একেও দেখো এই কাইরাল কার্বন না। 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। একটা জিনিস মাথায় রাখবা, কাইরাল কার্বন দুইটা, মানে যখন তুমি দেখবা যে কাইরাল কার্বনের ভিতরে একটা মাত্র হাইড্রোজেন আছে, না সরি তিনটা যদি থাকে যৌগ, তাহলে তিনটা যদি কার্বন থাকে, সো তিনটা কার্বনে দেখা যায় যে কাইরাল কার্বনের সংখ্যা দুইটা হয় না, নর্মালি একটা হয়। হইতেই পারে না এমন না, ইম্পসিবল যে এরকম বলি না, বাট এরকম যৌগ নর্মালি প্রকৃতিতে নাই, বাট 4 কার্বন যুক্ত যৌগের ভিতরে দুইটা কিন্তু থাকতে পারে। সে অনুযায়ী চিন্তা করতে গেলে কিন্তু এই যে প্রোপানল 2 এগুলো হবেই না। তারপর আমি তোমাকে লিখে দেখাই, ধরেন আমি 1 লিখছি, আমি বি নাম্বার অপশন 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল, প্রোপানল 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল 2। এই যে দেখো এটা হচ্ছে 2 মিথাইল প্রোপানল 2 ভাইয়া। সো এখানেও তুমি যদি লক্ষ্য করো তাহলে এই কার্বনও কাইরাল না, এই কার্বনও কাইরাল না, এটাও না, ইভেন এইটাও না। কেন না? কারণ এখানে এই যে CH3 তিনটা একই CH3 গ্রুপ দ্বারা যুক্ত, তাহলে কি এটা হবে? একটাও, এটাতে একটাও কাইরাল কার্বন নাই রে বাবা, বাদ। বিউটান 2,3 ডাইঅল, এটা হওয়ার পসিবিলিটি আছে। বিউটান 2,3 ডাইঅল মানে 1 1 1 1 2,3 ডাইঅল। OH দিলা, OH দিলা, এখানে হাইড্রোজেন দিয়ে দাও ভাই, এখানে হাইড্রোজেন দিয়ে দাও, এখানে হচ্ছে CH3 দাও, এখানে হচ্ছে CH3 দাও। এবার তুমি যদি স্পেসিফিক এই কার্বনটার দিকে একটু লক্ষ্য করো, এইটার দিকে যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখো এখানে এই যে এই পার্টটুকু টোটালটা একটা একযোজি গ্রুপ, একযোজি না, এই যে একটা মাত্র হাইড্রো আছে, এটা আলাদা একটা একযোজি গ্রুপ, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এগেইন যদি এই কার্বনটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবা এটা একটা একযোজি গ্রুপ, এই টোটালটা একটা একযোজি গ্রুপ, এটা একটা, এটা একটা। তার মানে এখানে এই কার্বন এবং এই কার্বন দুইটাই কি আমার কাইরাল কার্বন। সো আমাদের কাইরাল কার্বন যুক্ত কি সি পেয়েই যাচ্ছি, ঠিক আছে? বিউটানল 2 আর হবে না, সি তো হয়েই গেল আমাদের। তাহলে রাইট অ্যান্সার কত? সি, সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখবো, C5H10O যৌগটির সম্ভাব্য সমাণু কয়টি? ওকে, চলো দেখি। এই যে যেই সংকেতগুলো দেওয়া, এই সংকেত থেকে প্রথমে আমাকে ডিকেট করতে হবে যে এর মাদার কম্পাউন্ডটা আসলে কোনটা, এর মা যৌগ আসলে কোনটা। হ্যাঁ, তো আমি তোমাকে একটু জিনিস দেখাই। আমরা কিছু কিছু তো জানি, আসলে কিছু কিছু জানি বলতে কেমন জানি, যে আমরা জানি যে CnH2n+2 কে এটা অ্যালকেন, CnH2n কে এটা অ্যালকিন, CnH2n-2 কে এটা অ্যালকাইন। ওকে, এদের আমাদের জানা, সো আমরা ওদেরকে নিয়ে আলোচনা বেশি করতেছি না, আমরা যারা দেওয়া আছে তাদেরকে নিয়ে চিন্তা করি। প্রথমে আসো, CnH2n+2 মানে একটা অ্যালকেনের সাথে যদি একটা জোর করে অক্সিজেনকে ঢুকিয়ে দেয়, তাহলে এটা কি কেউ হয় না? এটা হয়। এটা কে হয় আসলে? এটা অ্যালকোহল হয়। এটা তাহলে কে হবে আমাদের? এই হয়ে যাবে হচ্ছে ভাই আমাদের অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল। এবং অ্যালকোহলে যদি কার্বন সংখ্যা মাথায় রাখবা, যে অ্যালকোহলে যদি কার্বন সংখ্যা 2 বা তার বেশি থাকে, 2 বা তার বেশি, তাহলেই তার একটা কি থাকবে আসলে? ইথার থাকবে, তার একটা ইথার সমাণু থাকবে। মিনিমাম 2 হতে হবে। মিথানলের কোনো ইথার নাই, বাট ইথানলেরই ইথার শুরু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা এরকম। আবার তার শাখা শিকল, তারপরে হচ্ছে তার মানে শিকল, তার অবস্থান সমানতা তো আছে, ওগুলো তো কাউন্ট করতেই হবে। এটা হচ্ছে অ্যালকেনের সাথে যদি ঢুকিয়ে দেয়, আর যদি অ্যালকিনের সাথে ঢুকায় দেয় CnH2nO, এটা কি একটা অ্যালকিনের সাথে একটা জোর করে অক্সিজেন ঢুকাই দিছে না? তাহলে এটা হয়ে যায় হচ্ছে ভাই আমাদের কে জানো? অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড মাস্ট থাকবেই তার একটা অ্যালডিহাইড। এবং যদি যদি মাথায় রাখবা, অ্যালডিহাইড যদি কার্বন সংখ্যা 3 বা তার বেশি হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে এন এর মান যদি 3 বা তার বেশি, এখানে এন এর মানটা কত? গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2 হইলে এটা হবে, লেস দ্যান লিখে ফেলছি রে, এন এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2 হইলে এইটা হবে। আর এই যে এটা যেটা অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইডের কাহিনীটা হচ্ছে CnH2nO অ্যালডিহাইডের যে কাহিনীটা, সেটা হইলো যে এখানে এখানে যদি এন নাম্বারটা, এন এর সংখ্যাটা যদি আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 হয়, তাহলে তার একটা কিটোন থাকবে অ্যালডিহাইডের, এবং যদি তার একটা কিটোন থাকে তাহলে তার মাস্ট একটা অ্যালকিনের অ্যালকোহল থাকবে। কি থাকবে ভাইয়া? অ্যালকিনের অ্যালকোহল মাস্ট বি থাকবেই। বুঝছো কথা? এমন। তো আমরা এখন এটার দিকে যদি তাকাই, C5H10O, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা আসলে একটা অ্যালকিনের সাথে জোর করে একটা অক্সিজেনকে ঢোকানো আছে, তার মানে অবভিয়াসলি এটার একটা অ্যালডিহাইড থাকবে। এবং যেহেতু আমার কার্বন সংখ্যাটা 3 বা তার থেকে বেশি আছে, যেমন 5 আছে আসলে, তাহলে তার একটা কিটোনও থাকবে, এবং ওই কিটোনের একটা অ্যালকিনের অ্যালকোহল থাকবে। বুঝছো? সো এই সবগুলাই আমাদের আসলে এখান থেকে বের করতে হবে। তো চলো আমরা তাহলে বের করে ফেলি। যদি আমরা এখন বের করার চেষ্টা করি, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা প্রথমে মাদার কম্পাউন্ডটা অ্যালডিহাইড আকারে লিখি, CH3 CH2 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 CHO লিখলাম। এমন এটা আমাদের একটা হলো, এটার নাম আমরা কি বলবো? পেন্টানেল।
ঠিক আছে? তো এটা থেকে আমরা ডিরেক্ট কিটোনে প্রথমেই না যাই, আমরা যে কাজটা করব, এটার তো শাখা শিকলও হতে পারে না? যেমন একটাকে টেনে যদি আমি আরেকটার ভিতরে দিয়ে দিই CH3 CH দেখো, তাহলে এটা কত হয়ে যাবে? 5টা ছিল না আমার, CH2 CHO, এরকম একটা হতে পারে। আবার এটাকে যদি আমি এখানে দিই তাহলে কিন্তু আবার তার পজিশনটা আবার চেঞ্জ হয়ে যায়, কারণ 1 নাম্বার কার্বন কিন্তু অ্যালডিহাইডের জন্য ফিক্সড, এটা সবসময় কোনটা, এই যে এটা তো ফিক্সড। তাহলে এখানে এখন কত নাম্বার কার্বনে CH3 গ্রুপটা আছে? 3 নাম্বারে আছে। আমি তো 2 নাম্বারেও দিতে পারি না? 2 নাম্বারে যদি আমরা দেই তাহলে থাকে কেমন? CH3 CH2 CH3 CHO, এমন থাকে। ঠিক আছে, ওকে। এই তিনটাই এখান থেকে আমাদের হলো। এখন এখান থেকে আমরা আরেকটা বানাতে পারি। কেমন আরেকটা বানাতে পারি? আরেকটাকে যদি আমি এই জায়গার ভিতরেই সুন্দর মতন খালি যুক্ত করে দিই তাহলে কেমন চলে আসে ভাই? দেখো তো, CH3 C CHO, এখানে আমার 2টা CH3 গ্রুপ। প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। এটার নাম আমরা কি বলবো? 2,2-ডাইমিথাইল প্রোপানল 3 কার্বনযুক্ত প্রোপানল। এটার নাম আমরা কি বলবো? 2,2-মিথাইল বিউটানল, এটাকে বলবো 3-মিথাইল বিউটানল। এই তো, ঠিক আছে। দেখো, অ্যালডিহাইডের আর তুমি নিয়ে আসতে পারবা না। তুমি অ্যালডিহাইডে কয়টা পেয়ে গেছো? 4টা পেয়ে গেছো অ্যালডিহাইডের। এরপরে আমরা এই অ্যালডিহাইডের কিটোন ভার্সনটাকে নিয়ে আসি। কিটোন ভার্সনটাকে প্রথমে যেখানে নিয়ে আসবো, 2 নাম্বার কার্বনে নিয়ে আসবো, 3 নাম্বার কার্বনে নিয়ে আসবো। মানে কিটোন 2টাই হইতে পারে, এর বেশি হইতে পারে না। কিটোন তো কখনো 1 নাম্বার কার্বনে থাকতে পারে না, পারে কি? নিশ্চয়ই না। তাহলে আমরা যদি সেই চিন্তা করি তাহলে এখান থেকে পাবো, ধরো কিটোনটাকে যদি নিয়ে আসি, CH3 CH2 CH2 C ডাবল বন্ড O CH3। দেখো, 5 কার্বনযুক্ত একটা কিটোন হয়েছে না? এটাকে তুমি কি বলবা? এটা হচ্ছে পেন্টানন 2। এই পেন্টাননের তো 3ও হওয়া সম্ভব। CH3 CH2 C ডাবল বন্ড O CH2 CH3। দেখো, এটা কি পেন্টানন 3 না? যেদিক থেকে যাও 3 নাম্বার কার্বনে তুমি কিটোন গ্রুপটাকে পাবা। সো পেন্টানন 3। তাহলে এখান থেকে তুমি এখানে অলরেডি কয়টা পেয়ে গেছো? 1 2 3 4 5 6, 6টা পেয়ে গেছো। এখন এইটার এবং এইটার দুইটারই আসলে একটা করে কি আসা সম্ভব? অ্যালকিনের অ্যালকোহল আসা সম্ভব। সম্ভাব্য সমান কথা বলা হয়েছে। সে অ্যালকিনের অ্যালকোহল আসা সম্ভব। ওই অ্যালকিনের অ্যালকোহলগুলোকে তোমাকে যুক্ত করে দিতে হবে। আচ্ছা, তো এখন অ্যালকিনের অ্যালকোহলটাতে আমরা দেখি, আসো। আমরা যদি এখান থেকে এটাকে একটু খালি সরায় দিই, ওকে, সরি, এখান থেকে আসো। এটাকে যদি আমরা এখানে সিম্পল এরকমভাবে লিখে রাখি, এটাকে CnH2nO, তো এটার অ্যালকিনের অ্যালকোহল থাকা সম্ভব। চলো, অ্যালকিনের অ্যালকোহলগুলো কেমন হয়? CH3 CH2 CH2 OH, দেখো C ডাবল বন্ড CH2 হওয়া পসিবল? এরকম পসিবল। আচ্ছা, এগেন যদি আমি আরেকটা দেখি, CH3 CH2 COH CH2 হওয়া পসিবল? এরকম অবভিয়াসলি হওয়া পসিবল। ওকে, হওয়া পসিবল, এরকম নিশ্চয়ই পসিবল। আচ্ছা, তাহলে তুমি অলরেডি এখানে কিন্তু এই দুইটা বাদে, জাস্ট এই দুইটা বাদে, এটা কিন্তু আমাদের অ্যালকিনের অ্যালকোহল, ঠিক আছে? এই দুইটা বাদেই এখানে কয়টাগুলো সমাণু পেয়ে গেছো? 1 2 3 4 5 6, 6টা। ঠিক আছে, তুমি যদি এরকম অ্যালকিনের অ্যালকোহলের সমাণুটা নিয়ে আসো তাহলে এগুলার আবার পরবর্তীতে প্রত্যেকটারই বিপরীত ক্রমে হওয়া সম্ভব। কেমনে হওয়া সম্ভব? যদি আমি এই ডাবল বন্ডটাকে এই দিকে নিয়ে চলে আসি তাহলেই তার সমাণুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এগেন এখানে তুমি এটা চেঞ্জ করতে পারবা না, কারণ এখানে তুমি এদিক থেকে কাউন্ট করলেও 2 নাম্বার কার্বনে পাবা, এখান থেকে কাউন্ট করলেও 2 নাম্বার কার্বনে পাবা। সো এটার কোনো চেঞ্জ হবে না, বাট এটা ঠিকই চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে আর একটা চেঞ্জ করা পসিবল। কেমন পসিবল? একটাকে তুমি টেনে এনে আরেকটা কার্বনের সাথে যদি যুক্ত করে দাও তাও ওখানে আরেকটা সমাণু বের হয়ে যাওয়া সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে এই যে সমাণুগুলো আমরা বের করছিলাম এখান থেকে, এই সমাণুগুলোকে টটোমারিজম বলা হচ্ছে না ভাইয়া? আমরা এর আগে একটা লেকচারের ভিতরে দেখলাম এই টটোমারিজমের পার্টটা কার্বনিল যৌগের সমানতার ভিতরে না। সো টটোমারিজমের পার্টটা যদি কার্বনিল যৌগের সমানতার ভিতরে না হয় তাহলে টটোমারিজমের অংশটা বাদ দিয়ে আমরা শুধু কার্বনিল যৌগের যে সমাণুগুলো পাই সেগুলোকে কাউন্টে নিব, ঠিক আছে? না হলে এখানে তুমি দেখো আমরা কিন্তু সমাণু বের করতে গিয়ে এই টটোমারিজমের সমাণু বের করতে গিয়ে আরও যদি 3টা পাই, ধরো অলরেডি আমরা এখানে 5টা পাইছি, মানে 6টা পাইছি, আরও 3টা পাইলাম এখানে, মানে 9টা সমাণু পাবো। ওই 9টা আমার অপশনের ভিতরে দেয়াই নাই, ঠিক আছে? আর যেহেতু ভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তাই এতটা ডিপ পর্যন্ত যাইতে চায় না, বুঝছো? সো এখানে ডিরেক্ট উল্লেখ করাটা বেটার অবভিয়াসলি যে এই যৌগটি সম্ভাব্য সমাণু কার্বনিল যৌগের কয়টা হওয়া উচিত, বাট এটা যেহেতু উল্লেখ করা নাই, না হোক আলটিমেটলি এখানে শুধুমাত্র কার্বনিল যৌগের সমাণুগুলোকেই আইডেন্টিফাই করেছিল এবং কার্বনিল যৌগের সমাণুটা এই 6টা হওয়াই পসিবল, এর বেশি নাই। এই যে দেখো এই 6টা, সেই 6টা আসলে কোথায় হবে? বি 6টাতে, এই দেখো 6টা, এই, ঠিক আছে?
চলো পরের প্রশ্নে যাই তাহলে। সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলতেছে, এই আর একটা যৌগ, এই যৌগের কয়টা আলোক সক্রিয় সমাণু হওয়া সম্ভব? আচ্ছা, তো একটা যৌগের আলোক সক্রিয় সমাণু, এটা মানে আসলে কি বলবো, অ্যানসিওমার, ডায়স্টেরিওমার, হ্যান ত্যান এরকমভাবে তুমি নিয়ে আসতে পারো। তবে একটা সার্টেন লিমিট পর্যন্ত এটা কাজ করে। আসলে কোন জিনিসটা কাজ করে জানো? এই 2n ফর্মুলাটা কাজ করে। এছাড়াও তোমার যদি আসলে আলোক সক্রিয় সমাণুতার ভিতরে অ্যানানসিওমার, রেসিমিক মিশ্রণ, ডায়স্টেরিওমার মেসোযৌগ এ সম্পর্কে ধারণা থাকে, তাহলে তুমি জানো ডায়স্টেরিওমার হওয়া পসিবল তখনই যখন কাইরাল কার্বন 2টা থাকে, এবং সেখানে 4টা কি হওয়া সম্ভব বলো তো ভাইয়া? সমাণু হওয়া সম্ভব। বাট এছাড়াও এই যৌগের যদি তুমি দিকে লক্ষ্য করো, তাহলে তুমি এখানে 2টা কাইরাল কেন্দ্র পাবা। একটা হচ্ছে ভাই এই যে এই কার্বনটা, এবং আরেকটা হচ্ছে ভাই যে এই কার্বনটা। এই 2টা কাইরাল কেন্দ্র পাবা, এবং 2n এর এখানে কাইরাল কেন্দ্রটাই কাজ করে। সো এখানে 2n মানে কাইরাল কেন্দ্র কয়টা? 2টা। সো যদি এটা তুমি বসায় দাও আসলে 2n, তাহলেও কিন্তু 2n বলতে 2 হুইচ মিনস অ্যাকচুয়ালি 4। তার মানে এখানে কয়টা হওয়া সম্ভব? 4টা। সো আমার এটা সমাণু কয়টা হওয়া সম্ভব? 4টা হওয়া সম্ভব। এই হচ্ছে এখানকার কাহিনী। এছাড়াও এর কিন্তু 4টা সমাণু হওয়া সম্ভব কেমনে? একটা ডি, একটা এল, এবং আরেকটাতে খালি একজনকে চেঞ্জ করবা খালি, হ্যাঁ, তাহলে আরেকটা হওয়া সম্ভব, তারপরে আরেকটা হওয়া সম্ভব, এরকম ভাবে হওয়া সম্ভব। তোমার যদি মনে হয় একটু ঝামেলা লাগে, চলো ভাবতেছিলাম একটু শর্ট করে দেখাবো, বাট চলো একটু ফুলেই দেখিয়ে দিচ্ছি। CH3 CHBr, যেগুলো আসলে বেশি দেখানো দরকার সেটাই দেখায়। CH3, এই যে CH, এটা হচ্ছে Br, এটা হচ্ছে ধরো CH, এটা হচ্ছে মনে করো নাও Cl, এটা এখানে আরেকটা আছে ধরো CH3, এরকমই আছে না রে? হ্যাঁ। তো ধরো এখানে ধরে নিলাম আমরা যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে এটা হচ্ছে আমাদের ডি। এটা যদি এটা ডি ভার্সন হয়, তাহলে এটারই আমরা এল পাবো কেমনে? দেখো, এটা আমরা এল পাবো কেমনে ভাই? আমি তো এটা করবো না, আমি তো এখন হচ্ছে যে বোর্ডের সুবিধা নিব, ঠিক আছে? আচ্ছা, সো চলো এটা যদি আমরা এল পাবো হচ্ছে ভাই এক্স্যাক্টলি এমনেই। চলো আমি তোমাকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, আসো দেখাই। সো তাহলে যেটা কাহিনী সেটা হচ্ছে যে এখানে আমি এটাকে একটু মিশিয়ে দিই, এটাকে একটু মিশিয়ে দিই ভাই, এটাকে একটু মিশিয়ে দিই, এটাকে একটু মিশিয়ে দিই ভাই। তো এখানে হয়ে গেল মনে করেন আমাদের Br, এখানে হয়ে গেল আমাদের Cl, এটা হয়ে গেল আমাদের H, এটা হয়ে যাচ্ছে আমাদের H। সো ওটা যদি আমাদের D হয়, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সেই L। এটা হয়ে যাবে কি আমাদের ভাই? L। আচ্ছা, এখন এটা একটা ডি আর এল। এখন আমি যদি এটাকে এরকম ভাবে ঘটাই, একটু দেখো, হ্যাঁ, আমি খালি এখানে একটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে Br, এটা হচ্ছে আমাদের H। তাহলে এটা কি এটার সমপতিত, বা এটা কি এটার কি বলে হচ্ছে যে দর্পণ প্রতিবিম্ব এমন কিছু? এটার সাথে এটা তুলনা করো, এটা তো অসমপতিত হয়, বাট তারা তো দর্পণ প্রতিবিম্ব, এটা তো ঠিক। বাট এই জন্য এই দুইজনকে আমরা কি বলতে পারি? এনানসিওমার বলতে পারি। কিন্তু এটা কি এটার সমপতিত, বা এটা কি এটার দর্পণ প্রতিবিম্ব হবে? কোনোটাই হবে না। বাট এটা কি এই দুইটা কি সমাণু না? সমাণু অবশ্যই, এবং তার আলোক সমাণুই। সো দ্যাটস ওয়াই আমি এইটাকে এটার ডায়াস্টেরিওমার বলতে পাবো, এবং এটার যেটা দর্পণ প্রতিবিম্ব পাবো সেটাকে আবার এটার ডায়াস্টেরিওমার বলতে পারবো। চলো দেখে ফেলি যদি এমন হয়। সো ঘটনাটা ঘটবে আর কি এরকম ভাবেই, হ্যাঁ, ঘটনাটা ঘটবে জাস্ট এই যে এই দুইটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দুইটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে চলে আসবে হচ্ছে আমার Cl, এখানে চলে আসবে আমার H, এখানে চলে আসবে আমার হচ্ছে ভাই Br, এখানে চলে আসবে আমার হচ্ছে H। বুঝতেছো জিনিসটা না? তাহলে কয়টা হচ্ছে আমাদের আলটিমেটলি? 4টা হচ্ছে কিনা? তাহলে এটারই আবার এল ভার্সন কোনটা? এইটা। সো এটা হচ্ছে এটার এল ভার্সন, শেষ। এই যে এই 4টা, আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম। সো এই যে ইট ইজ ডায়াস্টেরিওমার 2, ইট ইজ, অ্যান্ড ইট ইজ ডায়াস্টেরিওমার 2, এটা ডায়াস্টেরিওমার, ওটা ডায়াস্টেরিওমার, ওকে। এটার এনানসিওমার, এটার এনানসিওমার। এদের মিশ্রণের যোগটা হবে, এদের মিশ্রণের যোগটা হবে হচ্ছে আমাদের রেসিমিক মিশ্রণ, এদের মিশ্রণের যোগফলটা হবে হচ্ছে রেসিমিক মিশ্রণ। এই মেসোযৌগ বুঝবা এখান থেকে যদি মেসোযৌগ বুঝতে চাও, তাহলে জাস্ট আমি বলবো যে এটাকে তুমি খালি ব্রোমিন বানায় দাও, মানে ব্রোমিন মানে এই যে একটা সমপতিত তল থাকা লাগবে, উপরে আর নিচে সমান হওয়া লাগবে, তাহলে এটা মেসোযৌগ হবে। এমন ক্লিয়ার? ওকে, চলো পরের কোশ্চেন দেখি। তাহলে এই যে দেখো 4টা। নেক্সটটা বলে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনে সাধারণত কোন ধরনের বিক্রিয়া ঘটে? দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনে সাধারণত সংযোজন বিক্রিয়া ঘটে। এই যে ডাবল বন্ড, বলো তো, ডাবল বন্ড এবং এই যে ট্রিপল বন্ড, এখানে আসলে কোন ধরনের বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। প্রতিস্থাপন বিক্রিয়া খুবই কম, এবং অপসারণ বিক্রিয়া তো নাই, অপসারণ করেই তো অলরেডি এটা হয়েছে। তাহলে আমাদের বিক্রিয়া ঘটবে সংযোজন, রাইট অ্যান্সার সংযোজন। আচ্ছা, নিচের কোনটি সব থেকে স্থায়ী কার্বোক্যাটায়ন? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি তোমাকে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা খালি একটু বুঝাই দিই। দেখো, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন না দিয়ে এখানে আমরা দিব হচ্ছে ক্লোরিন।
হাইড্রোজেন হাইড্রোজেন আর এমন, আর হাইড্রোজেন আর এমন, আর 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 এমন। সো এবার আমি দেখো দেই যেটা, সেটা হচ্ছে ক্লোরিন 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 ক্লোরিন। ধরো সবুজ অংশ যে পার্টটা দিলাম এটাই হচ্ছে আমাদের এলিমিনেট হয়ে চলে যাবে। তো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের বেশি। ও যদি ইলেকট্রন নিয়ে চলে যায় এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, সরি এটাও প্লাস হবে। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। কেন? এই কার্বনটা দেখো কোনো কার্বন মানে যে চার্জটা যে কার্বনের উপরে সেটা আর কোনো কার্বনের সাথে যুক্ত না, 0 ডিগ্রি। এটা একটার সাথে যুক্ত, এই যে একটা। এখানে মিনিমাম একটা CH3 গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ আছে। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা দেখো? 3টা। দ্যাটস ওয়াই এটা 3 ডিগ্রি। এখন এটা যদি ঘটনা হয় মেইনলি আমার, তাহলে আমি এখান থেকে যেই ক্যালকুলেশনের ভ্যালুটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে এমন যে 0 1 2 3। এখন দেখো তোমার কাছে মানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, হাইড্রোজেন হচ্ছে ভাই ইলেকট্রন দানকারী পাবলিক। সো এখানে আসলে 3টা হাইড্রোজেন মিলে ইলেকট্রন দান করছে। পজিটিভ চার্জে যেহেতু চার্জিত আছে, তার মানে বোঝা যাচ্ছে যে তার কাছে ল্যাক অফ ইলেকট্রন আছে, বাট তাকে সহযোগী রূপ মানে ল্যাক অফ ইলেকট্রন মানে কি, তার কিছুটা অস্থিতিশীলতা থাকবে, কিন্তু তাকে ইলেকট্রন দেওয়ার জন্য কয়জন আছে? 3জন হাইড্রোজেন আছে। ওকে, এগেইন যদি আমরা চিন্তা করি 1 ডিগ্রির ক্ষেত্রে তাকে ইলেকট্রন দেওয়ার জন্য কয়জন হাইড্রোজেন আছে? 2জন, আর এখানে 3জন, মানে টোটালে 5জন আছে। এখানে কয়জন আছে ভাইয়া? 3 আর 1 6 আর 1 7, 7জন আছে। এখানে কয়জন আছে? 3 3 9, 9জন আছে। ইলেকট্রন প্রত্যেকের কাছে ঘাটতি আছে। এখানে 3জন মিলে ইলেকট্রন দিচ্ছে, এখানে 5জন মিলে দিচ্ছে, এখানে 7, এখানে 9জন। তাহলে কার কাছে বেশি স্থিতিশীলতা অর্জন হবে বলো? আমার কাছে টাকা নাই, মানে আমার কাছে হচ্ছে যে ইলেকট্রনের ঘাটতি আছে, এখন 3জন মিলে আমাকে ইলেকট্রন দিতে চাচ্ছে, আমি সেখানে বেশি স্যাটিসফাইড হবো, নাকি হচ্ছে আমাকে 9জন মিলে হাইড্রোজেন মিলে আমাকে ইলেকট্রন দিতে চাচ্ছে, আমি সেখানে বেশি হচ্ছে যে কি থাকবো, মানে আশ্বস্ত থাকবো? অবভিয়াসলি আমার 9জনের কাছে। তার মানে দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে যে এই হবে হচ্ছে সব থেকে বেশি স্থিতিশীল। তার মানে আমাদের 3 ডিগ্রি হবে হচ্ছে বেশি স্থিতিশীল, তারপরে 2, তারপরে 1, তারপরে হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে স্থিতিশীলতার ক্রম। সক্রিয়তার ক্রমটা এক্স্যাক্ট এর উল্টো। সক্রিয় হবে হচ্ছে কে বেশি? 0 ডিগ্রি। তাহলে আমাদের 3 ডিগ্রি কোনটা আসলে? এটা না, রাইট অ্যান্সার সি। কার্বোহাইড্রেট এর উল্টা হিসাব হবে, বাট একই। ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য 9 কোনটি? ফ্রি রেডিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে যে এরা আমাদের কোনো চার্জ যুক্ত থাকে না। এরা আসলে কেমন থাকে? ধরো যে CH3 এ যদি একটা ইলেকট্রন নিয়ে চলে আসে, তাহলে সে হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল। এর চার্জ না, এর বিক্রিয়াগুলো চেন বিক্রিয়া শিকলের মতো হতেই থাকে। এটা খুব অস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। তার যে বৈশিষ্ট্য, তাহলে এই যে দেখো কি বলতে, এটা খুবই সক্রিয়, এটা একটা বৈশিষ্ট্য। এদের কোনো আধার নেই, এটা একটা বৈশিষ্ট্য। এটা স্বল্পস্থায়ী, এটা একটা বৈশিষ্ট্য। এরা বিক্রিয়া অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে না। না, অবশ্যই করে, তার মানে এটা তার বৈশিষ্ট্য না। রাইট অ্যান্সার আমাদের কত? ডি। পিরিডিন কি ধরনের যৌগ? একটা অ্যারোমেটিক যৌগ, বাট পিরিডিনকে যদি আমি লিখি তাহলে পিরিডিন হচ্ছে ভাই এরকম হচ্ছে আমাদের পিরিডিন, বুঝছো? সো এই পিরিডিন যৌগটাতে চক্র যে গঠনটা হয়েছে, এই চক্র গঠনে কার্বন আছে কোথায় কোথায় আসলে? এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে, বাট এখানে কি কার্বন আছে? নাই। সো চক্র গঠনে যদি দেখা যায় কার্বন ছাড়াও অন্য কেউ আছে, তাহলে সেটাকে বলা হয় নরমালি হেটারোসাইক্লিক যৌগ। সাইক্লিক যৌগ মানে হচ্ছে চক্র গঠন কার্বন দিয়ে করছে। হেটারোসাইক্লিক মানে হচ্ছে কার্বন ছাড়াও অন্য কেউ চক্র গঠনে অংশগ্রহণ করছে। তাহলে এটাকে কি বলবো আমরা? হেটারোসাইক্লিক যৌগ। রাইট অ্যান্সারটা হবে কি? হেটারোসাইক্লিক যৌগ। পরেরটা চলো দেখি, কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? সেম, এখানে দেখো কার্বোকেটায়ন দেওয়া আছে, তার মানে 3 ডিগ্রি, যেটা আমরা একটু আগেই করলাম। 3 ডিগ্রি কোনটা? এই যে এটা, এ। আচ্ছা, বেনজিন চক্রে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে? যেটা যে ইন্ডিকেট করে, যদি সে অর্থপ্যারা ইন্ডিকেট করতো তাহলে অর্থপ্যারা পজিশনে থাকতো। নাইট্রোমূলকটা তো আসলে অর্থপ্যারা ইন্ডিকেট করে না, কি ইন্ডিকেট করে? মেটা ইন্ডিকেট করে। তার মানে মেটা পজিশনে হচ্ছে কি থাকবে? তার ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে, তার মানে মেটা। আচ্ছা, কে কোনটা ইন্ডিকেট করে? এটা কি কোনো শর্ট ট্রিক আছে? অবভিয়াসলি আছে, কি নাই? কেন থাকবে না? অবভিয়াসলি থাকবে, আমাদেরকে পড়তে হবে না? আচ্ছা দেখো কি ট্রিকটা। সাপোজ এই যে এক্স আর ওয়াই নামে একটা গ্রুপ এসে যুক্ত হয়ে গেছে এর সাথে, ধরে নাও একটা বেনজিন বলয়ের সাথে। এখন ইফ ইলেকট্রন নেগেটিভিটি অফ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে ওপি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক এবং বলয় সক্রিয়কারী নির্দেশক, বলয় সক্রিয়কারী, বুঝছো এই ঘটনা। আর যদি এটার উল্টা হয়, ইলেকট্রন নেগেটিভিটি যদি ওয়াই এর বেশি হয়, মানে যে বাইরে আছে তারই বেশি, তাহলে এটা মেটা নির্দেশক হয়ে যাবে। দেখো এখানে কি নাইট্রোজেন আর অক্সিজেন, এখানে আমাদের এক্স কে নাইট্রোজেন, ওয়াই কে রে ভাইয়া অক্সিজেন, বুঝছো? তাহলে কোনটা বেশি হবে? ওয়াই এর অবভিয়াসলি বেশি,
অক্সিজেনের বেশি 3.5, দ্যাটস ওয়াই এটা আমাদের সঠিক উত্তরটা কোনটা হয়ে যায় বলো, এটা হচ্ছে মেটা নির্দেশক, মেটা নির্দেশক এবং মেটা পজিশনে থাকে। ওকে, চলো আরো দেখি নিচের কোন জোড়া মেটা নির্দেশক গ্রুপ। এখানে দেখো এটা আমাদের অর্থপ্যারা নির্দেশক, কারণ এখানে আমাদের কি ইলেকট্রোনেগেটিভিটি কার্বনেরই বেশি, তার মানে এটা তো জোড়া, যেহেতু জোড়া তার মানে এখানে তো আমাদের মেটা নির্দেশক তো হচ্ছে না, এটা তো অর্থপ্যারা। আচ্ছা আরেকটা জিনিস বুঝাই, ধরো এই যে সিএইচও গ্রুপটা আছে না, এখানে এক্স তো হচ্ছে কার্বন, এটা বুঝে গেলাম। ওয়াই কাকে নিবা, হাইড্রোজেনকে নিবা না অক্সিজেনকে নিবা। যদি এক্স এর সাথে একাধিক গ্রুপ যুক্ত থাকে তাহলে ওই একাধিক গ্রুপের ভিতরে আমাদের তড়িৎ-ঋণাত্মকতা যার বেশি সে হবে হচ্ছে আমাদের ওয়াই। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের, তার মানে ওয়াই হবে হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে আসলে আমরা যে ফর্মুলাটা শিখলাম তার বিপরীতটা ঘটছে, মানে ওয়াইয়েরই তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তার মানে এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক, মেটা। তারপরে এখানে তো নাইট্রো আছে, সেটা তো মেটাই। তারপরে এখানে দেখো হাইড্রোক্সিল, এটা আমাদের অর্থবার, এটা কি মেটা। এই যে এখানে দেখো এটা দুইটাই আমাদের মেটা নির্দেশক, নাইট্রো গ্রুপও মেটা নির্দেশক, কার্বন নাইট্রোজেনের তুলনা করে দেখো সেটা আমাদের কি আসছে, মেটা নির্দেশক আসছে। রাইট আনসার কোনটা হবে তাহলে, ডি, ডি। ওকে, কোন মূলকের উপস্থিতির ফলে বেনজিন চক্রের সক্রিয়তা কমে যায়? কোন মূলকের উপস্থিতির ফলে বেনজিন চক্রের সক্রিয়তা কমে যায়, যেটা মেটা নির্দেশক সেটার উপস্থিতির ফলে? NH2 না, NO2 ইয়েস, NH4 এর প্লাস হবে অ্যামোনিয়াম, CONH2 না, তাহলে আমাদের রাইট আনসার কোনটা, ডি, সি। ওকে, ন্যাপথালিনের বন্ধন সংখ্যা কতটি? ন্যাপথালিনের বন্ধন সংখ্যা কতটি? বন্ধন হবে না, এটা শুধু পাই বন্ধন হবে অবভিয়াসলি ভাই, পাই বন্ধন সংখ্যা। ন্যাপথালিন কোনটা বলো তো? এই 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 এই, তাহলে কয়টা বন্ধন সংখ্যা আছে? পাই বন্ধন 6টা, তার মানে ন্যাপথালিনের পাই বন্ধন কয়টা আসলে? 6টা। 5টা, ওয়াই 5টা, কি দিছে? ও কি বলি, 6টা কেমনে রে বাবা? হাই হাই, এ তো আমারে তো ডিসকোয়ালিফাই করবে ভাই। 1 2 3 4 5, মাথা গেছে। যাও কিছু মনে করো না, বয়স হইতেছে তো আসলে। যাও 1 2 3 4 5, 5টা না, সো আমাদের কয়টা হবে? 5টা হবে রাইট আনসার, 5টা। ওকে, পরের কোশ্চেনটা বলে SN1 বিক্রিয়া কৌশলে কার্বনিয়াম আয়নের মধ্যে কার্বন পরমাণু কোন সংকরণে সংকরিত থাকে? sp3 সংকরণে সংকরিত থাকে। কেমনে? কারণ হচ্ছে কেমনে দেখাই, SN1 বিক্রিয়াটা ঘটে হচ্ছে আসলে 2টা ধাপে, হ্যাঁ, এবং 2টা ধাপে ঘটে, বাট বিক্রিয়া কৌশলটা যদি আমরা চিন্তা করি, বিক্রিয়ার কৌশলটা ঘটবে হচ্ছে 2টা ধাপে, এবং বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে 1। সো বিক্রিয়ার আণবিকত্ব যেহেতু 1, ওখানে আসলে এটা আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি প্রিফার করে। এই CH3 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 প্লাস আয়ন, এই প্লাস আয়নের সাথে আসলে যে এটা হচ্ছে আমাদের হাইড্রোক্সিল একটা নেগেটিভ আয়ন আসলে যুক্ত হয়। সো এটা একটা কি বন্ধন তৈরি হবে তাদের ভিতরে বলো তো? সিগমা বন্ধন না? সো এই সিগমা বন্ধনের ক্ষেত্রে এই যে জটিল আয়ন সেটা হচ্ছে আমাদের এই কার্বন, এই কার্বনের কথা যদি তুমি চিন্তা করো, এই যে একটা সিগমা বন্ধন, 2টা সিগমা বন্ধন, 3টা সিগমা বন্ধন, আরেকটা তৈরি হচ্ছে 4টা সিগমা বন্ধন। 4টা সিগমা বন্ধন, কোনো লন পেয়ার ইলেকট্রন আছে না, তো 4টা সিগমা বন্ধনের ক্ষেত্রে হাইব্রিডেশন নাম্বার যদি 4 হয় তার মানে সেটা কত আসলে? sp3 সংকরায়ন না, sp3 সংকরায়ন। তার মানে আমাদের রাইট অ্যান্সারটা হবে হচ্ছে ভাইয়া sp3 সংকরায়ন, sp3, বি, sp3। নেক্সটটা দেখি, প্রোপিন বেয়ার পরীক্ষায় কি উৎপন্ন করবে? ডায়ল তৈরি করবে। CH3 CH ডাবল বন্ড CH এর যদি বেয়ার পরীক্ষা করে, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা বেয়ার পরীক্ষা করে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, কি তৈরি করবে বলো ভাইয়া? প্রোপেন অন টু ডায়ল, CH3 CH CH2, এই যে OH, এই যে OH, প্রোপেন 1 2 ডায়ল, শেষ। তার মানে রাইট অ্যান্সারটা কোনটা? সি। ওকে, পরেরটা, অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপাদনে কোন প্রভাবক প্রয়োজন? অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করছি, তো আমরা যদি নিরোধক হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করি আমাদের চলে আসবে এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, নিরোধক হিসেবে আমরা কাকে ইউজ করবো ভাইয়া? গাঢ় সালফিউরিক অ্যাসিড। ধরো আমি যদি লিখি CH3 CH2 OH, অ্যালকোহলের হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওটার উপর ভিত্তি করে আমার অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হতে পারে। কোথায় তৈরি হবে এটা ডিপেন্ড করে, ঠিক আছে, কোন কার্বনে যে তৈরি হবে। আচ্ছা, প্লাস সালফিউরিক অ্যাসিড, এরা যদি একবারে বিক্রিয়া করাই আমরা তাহলে এখান থেকে তৈরি হয়ে যায় মেইনলি ওইটা কি তৈরি হয়ে যাবে বলো? CH3 CH2 ডাবল বন্ড CH2, এই যে অ্যালকিন। তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে নিরোধক হিসেবে কাজ করে। রাইট অ্যান্সারটা কোনটা? গাঢ় সালফিউরিক অ্যাসিড। পয়েন্টটা দেখি আসো, কোন অণুতে সবচেয়ে কম হাইড্রোজেন পরমাণু রয়েছে? করছি না, প্রোপাইন। রিপিটেড কোশ্চেন হয়েছে, দেখছো? আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বাইড, আমি এটাকে CaC2 না ভাইয়া, এই যে দেখে নাও, এটাকে, এটা যে একটা জৈব যৌগ, এটা কেমনে লিখতেছি দেখো, এর সংকেতটা কেমন থাকে? C2
ট্রিপল বন্ড এমন থাকে আসলে। সো এই যে ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি আমরা কি যোগ করি, পানি যোগ করি, পানি যোগ করা মানে হচ্ছে HOH যোগ করা আসলে। হ্যাঁ, এটা আসলে দুইটা যোগ করতে হবে ভাইয়া, কেন আমি বলতেছি পরে। সো HOH যোগ করার মানে হচ্ছে খুব সহজ, তোমার প্রোডাক্ট কি আসবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে দেখো এইচটা কি আসলে ভাই প্লাস, ওইচটা কি মাইনাস, এইচটা প্লাস ওইচটা মাইনাস, এখানে ক্যালসিয়ামটা কি 2 প্লাস না, তাহলে এই কার্বনটা অবশ্যই অন মাইনাস, এটা অবশ্যই অন মাইনাস। সো এটা যে এখানে যুক্ত হবে, এটা যে আমার এখানে যুক্ত হবে, ঠিক আছে, প্লাসের সাথে মাইনাস। এই হাইড্রোক্সিলের এই দুইজন যে কোথায় যুক্ত হবে বলো তো, ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে, ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে আমার প্রোডাক্ট তৈরি করতেছে আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, প্লাস CH ট্রিপল বন্ড CH, এমন না, CH ট্রিপল বন্ড CH, শেষ। এই হচ্ছে আমার কথা। তার মানে কি তৈরি হয় আসলে, অ্যাসিটিলিন। এই গ্যাসের নামই হচ্ছে কিন্তু অপর হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন, আর যেটা আমাদের ইথিন, সেই ইথিনের অপর নাম হচ্ছে ইথিলিন, ওকে, এটা হচ্ছে অ্যাসিটিলিন। বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ কোনটি? সক্রিয়কারী গ্রুপ মানে হচ্ছে X এর তড়িৎ-ঋণাত্মকতা বেশি হইতে হবে। CHO না, NH3 হ্যাঁ, এখানে X কে নাইট্রোজেন না, দেখো এখানে যে কয়জন আছে স্যার সবার থেকে নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তার মানে ওইটাই, এই যে এও না এও না, ওকে। আচ্ছা, প্রভাবক জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ফেনল এবং অ্যামোনিয়া একত্রে বিক্রিয়া করলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে ভাই, মাথায় রাখবা। ফেনলকে যদি আমি জিঙ্ক দ্বারা পাতন করি কি তৈরি হবে আমাদের? বেনজিন। বেনজিন, ওকে, রাইট অ্যান্সার কোনটা আমাদের? বেনজিন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটাতে চলো দেখি। নেক্সট কোশ্চেনটা আমাদের যেটা আছে, নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলতেছে যে নাইট্রেশন বিক্রিয়ায় আমাদের কোনটি আগ্রহী বেশি, কোন যৌগটি বেশি আগ্রহী। সো যেটা আমাদের আসলে অর্থপ্যারা নির্দেশ করে বা যেটা আমাদের বেনজিন বলয়কে সক্রিয় করছে সেটাই তো অবশ্যই বেশি আগ্রহী হবে, তাই না? সো নাইট্রেশন বিক্রিয়ার জন্য দেখি আমরা এর ভিতরে বেনজিন, বেনজিন তো হচ্ছে নিউট্রাল, বেনজিন তখন করবে যদি বাদবাকি অপশনগুলো আমাদের নিষ্ক্রিয়কারী গ্রুপ থাকে, তাহলে ক্লোরোবেনজিনে কিন্তু নিষ্ক্রিয়কারী মানে ও না। টলুইন, এই যে টলুইন বাবাজি CH3, টলুইন কি করে বলো তো? বেনজিন বলয়কে সক্রিয় করে না, তার মানে টলুইন তো অবভিয়াসলি বেশি আগ্রহী হবে। নাইট্রোবেনজিন, নাইট্রো তো আমাদের বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, তার মানে সে তো হবে না, তার মানে রাইট অ্যান্সার কে হবে? টলুইন। আমি যদি এখানে সাজাতে যাই সবার ভিতরে, তাহলে প্রথমে এটা হবে টলুইন, তারপরে যাবে হচ্ছে বেনজিন, তারপরে ক্লোরোবেনজিন, তারপরে নাইট্রোবেনজিন, ওকে, দেখছো টলুইন। চলো পরেরটা দেখি, কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শনকারী পাবলিক কিন্তু হচ্ছে আমাদের টলুইন, বুঝছো? কে? টলুইন, টলুইন মাথায় রাখবা, টলুইন। এখানে যেহেতু দুইটা গ্রুপই আছে, এটাই কিন্তু আমরা মিথাইল ফিনাইল, মিথাইল ফিনেট এমনও বলতে পারি। এই যে মিথাইল গ্রুপের সাথে একটা বেনজিনের একটা গ্রুপ নাই, মানে বেনজিনের একটা হাইড্রোজেন ছাড়া একটা শাখা হিসেবে যুক্ত আছে, এমনও বলতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রাইট আনসার এখানে কে? সি, ওকে। পরের কোশ্চেন আসো, C6H6 বাষ্পকে, মানে আমাদের যেটা কি বলে বেনজিন আছে, সেটাকে 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ধাতব জলের ভিতর দিয়ে চালনা করলে কি তৈরি হবে? কি তৈরি হবে আসলে? ডাইফিনাইল তৈরি হবে, খুব সহজ জিনিস। দুইটা যদি আমরা এটাকে চালনা করি কিসের ভিতর দিয়ে? 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস, এমন যে যদি করি, এমন এমন, ঠিক আছে, এই যে ডাইফিনাইল তৈরি হয়েছে। সো আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু এখানে ডাইফিনাইল ভা, ডাইফিনাইল, ওকে। চলো পরেরটা দেখি, বেনজিন অণুতে সালফোনেশন কোন ধরনের বিক্রিয়া? সালফোনেশন মানে সালফো গ্রুপটা যে আমরা যুক্ত করি, এই যে বেনজিনের সালফোনেশন, নাইট্রেশন, সালফোনেশন, তারপরে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এগুলো আসলে কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথমে একটা ইলেকট্রোফাইল গঠন হয়, তারপরে সেই ইলেকট্রোফাইল অ্যাটাক করে, তারপরে টার্মিনেশন হয়। এই যে তিনটা স্টেপে করে যে আমরা ইলেকট্রোফাইল, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এগুলো বিক্রিয়ার যে মেকানিজম সহ শিখি, ওই ঘটনা। সো এই যে বেনজিন গ্রুপের সাথে যদি আমরা সালফোনেশন করি, মানে সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা ঘটাই আমরা, তাহলে এখান থেকে আসলে তৈরি হয় কি বলতো? এই যে এরকম যে তৈরি হয় না SO4H, এই যে সালফোনেশন বিক্রিয়া, বুঝছো? প্লাস হচ্ছে এমন। সো এই যে বিক্রিয়া হইলো, এটা কি আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। পরেরটা দেখি, SN1 বিক্রিয়া কত ধাপে সম্পূর্ণ হয়? ওই যে বললাম SN1, SN2, হ্যাঁ,
বিক্রিয়া মাথায় রাখবা। SN1 বিক্রিয়ার হচ্ছে আমরা প্রথমে আসি হচ্ছে ক্রম। এই ক্রমটাই হচ্ছে এই 1 যে সংখ্যাগুলো এগুলাই হচ্ছে তাদের ক্রম। তারপরে ক্রমের পরে চলে আসে হচ্ছে তাদের ধাপ। ধাপ হয় হচ্ছে উল্টা, ক্রমের উল্টা। ঠিক আছে? প্রেফারেন্স। কোন ডিগ্রি কার্বোক্যাটায়নগুলো বেশি প্রিফারেন্স করে? সো SN1 করতে প্রিফার করে হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। SN2 করতে প্রিফারেন্স করে হচ্ছে 0 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে আমাদের 3 ডিগ্রি। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। আশা করি পারা যাবে না। এই হচ্ছে SN1 SN2 সম্পর্কে তোমার জানার ইনফরমেশনগুলো। কয় ধাপে সম্পূর্ণ হয় SN1 তাহলে? 2 ধাপে। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কোনটি? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে যে সকল কার্বনিল যৌগে মিথাইল কার্বনিল গ্রুপ আছে। মিথাইল কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল যৌগে মাস্ট বি, মানে অ্যালডিহাইড বা কিটোনের ভিতরে যদি এই গ্রুপটা থাকে, মিথাইল কার্বনিল গ্রুপ থাকে, সেটা হচ্ছে আমার হ্যালোফর্ম বা আয়োডোফর্ম দিবে। এছাড়াও হচ্ছে যে অ্যালকোহলকে জারণ করলে এই গ্রুপটা আসা পসিবল, যে কারণ অ্যালকোহলকে জারণ করলে আমরা কি অ্যালডিহাইড বা কিটোন পাই না, জারণ করলে এই গ্রুপ আসা সম্ভব, এই গ্রুপ আসা পসিবল। ঠিক আছে? তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। সো তাহলে মিথানল এ তো দিবে না, এটাকে জারণ করো তুমি, মিথানল তৈরি হবে, সেখানে CH3 নাই। ইথানলকে জারণ করো, ঠিকই পাবা। ইথানলকে জারণ করলে কি পাবা বলো তো? ইথানল পাবা না, CH3CHO, এখানে কি এই গ্রুপটা আছে না, CH3C ডাবল বন্ড O, এই যে H, এই যে দেখো তো এই গ্রুপটা আছে না, গ্রুপটা তো আছে, তার মানে এ দিবে, ঠিক বি দিবে। প্রোপানল 2 সেও তো দিবে, CH3CH মানে CHOH। সো আমরা হচ্ছে যে এটাকে জারণ করলে কি পাবো সেটা লিখে দিই, এটা জারণ পাবো হচ্ছে এটা। বিটানল 2 এটাকে জারণ করলেও পাবো হচ্ছে এই কিটোনটা, CH2CH3। দেখো এর ভিতরেও মিথাইল কার্বনিল আছে, মানে এও দিবে। চাইছে তো আমাদের দেয় না, কে দিবে না? মিথানল দিবে না। তার মানে রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে আমাদের এই যেটা আমাদের এ, সেটা। তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের ভাই এ। দেখো রাইট আনসারটা আমাদেরকে এ। এরপরে আসো, আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না কোনটা? হ্যালোফর্মের কাহিনীটাই হচ্ছে আয়োডোফর্ম। যদি আমরা হ্যালোজেনের ওখানে আয়োডিনকে ব্যবহার করি, ক্লোরিনকে ব্যবহার করলে ক্লোরোফর্ম, ব্রোমিনকে ব্যবহার করি ব্রোমোফর্ম, তাহলে ওই একই কথা। আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না কোনটা? চলো আমরা দেখি, যার ভিতরে মিথাইল কার্বনিল গ্রুপ নাই সেই দিবে না। মিথাইল কার্বনিল গ্রুপ আছে এখানে? নাই, তার মানে দেয় না হচ্ছে এই। বাদ বাকি দেখো, একে জারণ করলে আমরা মিথাইল কার্বনিল পাবো, এটাতে আসেই অলরেডি, কারণ এটাকে জারণ করলে এটাই আসে, আর এটাতে ভিতরেও আছে, সবাই দিবে, বি দিবে না। এই তো পরেরটা, নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? এগেইন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কোনটি? কত গুরুত্বপূর্ণ দেখছো, এই কোশ্চেন আসতেই আছে। হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কে? মিথাইল কার্বনিল গ্রুপ নাই যার ভিতরে, আছে এটাকে জারণ করলে এটা আসবে, সেখানেও থাকবে, বিতে থাকবে না, তার মানে রাইট আনসার হচ্ছে বি। ওকে, আচ্ছা চলো এবার একটা বিক্রিয়া দিছে, এই একটা বিক্রিয়া, একটা মিথাইল আয়োডাইড তার সাথে KCN পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করাচ্ছি অ্যালকোহল দিয়ে A। এক্ষেত্রে এই যৌগটিকে আদ্র বিশ্লেষণ করলে কোনটি প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যাবে? আদ্র বিশ্লেষণ করলে সো এই যৌগটা আসলে কোনটা হবে বলো তো? এমন হবে না, CH3CN। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তার মানে হচ্ছে আসলে পানি যোগ করব কার উপস্থিতিতে? অ্যাসিডের উপস্থিতিতে ভাইয়া, দ্যাটস কল আবার আদ্র বিশ্লেষণ। তাহলে আমাদের কি তৈরি হবে? CH3COOH, এটা তৈরি হবে ভাইয়া, বুঝছো? প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস পানি, হ্যাঁ। তো তাহলে আমরা বলতে পারি কি এটা আমাদের প্রধান উৎপাদ কোনটা হবে? বি না? বি অ্যাসিডটা। রাইট আনসার হচ্ছে আমাদের দেখো বি। ওকে, নিচের কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ওকে, হ্যালোফর্ম, ক্যানিজারো, অ্যালডল, এই তিনটা হচ্ছে আমাদের কার্বনিল যৌগের খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সো আমি ক্যানিজারো আর অ্যালডল নিয়ে একটু কথা বলে নিই। অ্যালডল প্রথমে, ক্যানিজারো এখানে। সো অ্যালডলের কাহিনী যদি আমি তোমাকে বলি এখন, অ্যালডলের জন্য মানে কন্ডিশন আর কি, অ্যালডলে আলফা হাইড্রোজেন মাস্ট,
থাকাই লাগবে। আর আলফা হাইড্রোজেন না মাস্ট, আলফা হাইড্রোজেন থাকা যাবে না মাস্ট, আর এখানে আলফা হাইড্রোজেন থাকতেই হবে মাস্ট। ঠিক আছে ভাইয়া, বুঝছো না? তাহলে ক্যানিজারও বিক্রিয়া দেয় না কোনটা? ক্যানিজারও বিক্রিয়া দিত হচ্ছে সেই যার কাছে আলফা হাইড্রোজেন নাই, যার কাছে আলফা হাইড্রোজেন নাই সে হচ্ছে ক্যানিজারও দিত। ঠিক আছে, তো দিবে না কে? যার কাছে আছে সে দিবে না। সো যার কাছে আছে, কার কাছে আছে দেখি, এর কাছে আছে নাই। আলফা কার্বন কোনটা? এখানকার কোনো একটা কার্বন, ওই কার্বনে তো হাইড্রোজেন নাই, এখানে তো আলফা কার্বনই নাই। এই যে দেখো এখানে আলফা কার্বনও আছে এবং আলফা হাইড্রোজেন কয়টা আছে? তিনটা আছে। তার মানে এ হচ্ছে আমার দিবে না। রাইট অ্যান্সার কত? ডি। রাইট অ্যান্সার ডি। এগেইন, অ্যালকোহলের সাথে গ্রিগনেট বিকারক বিক্রিয়া করে কোনটা তৈরি হয়? চলো দেখে ফেলি, খুব সহজ। গ্রিগনেট বিকারক RMgX, হ্যাঁ দিলাম, প্লাস হচ্ছে অ্যালকোহল একটা, ধরো আমরা OH-CH2CH3 ইথানল দিলাম। এর সাথে যখন বিক্রিয়া করাবো কি তৈরি হবে ভাই বলো তো? তৈরি হবে হচ্ছে এইটাই, যে এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আসলে দেখো আমি তোমাকে একটু বিষয়টা ভেঙে বুঝাই। দেখো আমাদের এখানে ম্যাগনেসিয়ামটা 2+, এটা 1-, যেহেতু হ্যালোজেন, তার মানে এই টোটালটা আমাদের কত হয় ভাই? আমাদের 1+, তার মানে 8টা হয় হচ্ছে -1, প্লাস আর মাইনাস মিলাইতে নিউট্রাল হবে। এটা আমাদের কি ভাই বলো তো? -1, আর এটা আমাদের কি তাহলে? অবভিয়াসলি +1। তাহলে প্লাস আর মাইনাস একত্রিত হয়ে যাবে, প্লাস আর মাইনাস একত্রিত হয়ে যাবে। তাহলে আমাদের তৈরি হয়টা কি আসলে? তৈরি হয় হচ্ছে এমনই, আর থাকলো এখানে, তারপরে আবার CH2CH3 প্লাস MgOHX। তাহলে এই জিনিসটা আসলে কি তৈরি হলো ভাই? কি তৈরি হলো? কি বলতে পারি এটাকে আমরা? আরামসে বলতে পারি যে এটা আমাদের তৈরি হলো অ্যালকেন। সো রাইট অ্যান্সারটা কোনটা? ডি। দেখছো, অ্যালকেন। বুঝা গেছে? আচ্ছা, চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা আমাদের যেটা বলে সেটা হচ্ছে এই বিক্রিয়াটার আর এর নাম কি? ওকে, এই যে বিক্রিয়াটা এটা একটা মানে যথেষ্ট কি বলবো, যে একেবারে খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন, দ্যাটস ওয়াই এটাকে রাখা হয়েছে আরো বেশি। এটা দেখো হাইড্রোজেন প্লাসের উপস্থিতিতে আমরা আসলে আদ্র বিশ্লেষণ করছি। কার উপস্থিতিতে? আসলে অ্যাসিডের উপস্থিতিতে ভাইয়া। সো অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করে আমরা দুইটা যৌগ পাইছি, এটা যে ফেনল পাইছি, আর একটা পাইছি হচ্ছে আমরা কাকে? এখানে দেখো তো এই যে যৌগটা, সেই যৌগটা কে আছে এখানে? এখানে আছে হচ্ছে আমাদের প্রোপানন। তো এই কাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা এটা পাবো? এটা কাকে আদ্র বিশ্লেষণ করলে পাবো? এটা পাবো হচ্ছে ভাই এইরকম একজনকে আদ্র বিশ্লেষণ করলে। কাকে? চলো দেখি। এটা পাবো হচ্ছে আমরা এরকম কাউকে আদ্র বিশ্লেষণ করলে, যে CH3CH3COH, এই যে এরকম কাউকে আদ্র বিশ্লেষণ করলে আমরা, আচ্ছা ওয়েট একটু হ্যাঁ, আমরা এরকম কাউকে আদ্র বিশ্লেষণ করলে এরকম একটা জিনিস পাবো, এই বুঝছো? হাইড্রো পারঅক্সাইড। ওয়েট, আচ্ছা ওয়েট, কাকে আদ্র বিশ্লেষণ করলে পাবো আমরা? জাস্ট এটাকে রিভার্স করবো, আমাদের উত্তরটা চলে আসবে আসলে। ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরো নীলা, দেখো আমার এখানে যে দুইটা যৌগ আসছে সেই দুইটা যৌগকে আমার এখানে যুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা সো এটা যদি হয় CH3, হ্যাঁ বাস, এই তো এই যৌগটাকে যদি তুমি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি পাবা। সো এখন দেখো এটা হচ্ছে যে অনেকটা এরকম না ভাইয়া? এই যে আমি তোমাকে যদি আরেকটু ভালো করে প্রিসাইজলি একটা জিনিস দেখানোর চেষ্টা করি, দেখো তো এই যে এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই দুইটা কি আলাদা? দুইটা আমাদের জৈব যৌগের গ্রুপ, যুক্ত আছে কি দ্বারা? ও দ্বারা। সেই ধরনের যৌগকে আমরা কি বলি? পারঅক্সাইড বলি, তাই কি না? সো এই যে জৈব পারঅক্সাইডের মতন যে পারঅক্সাইড আছে আমাদের, এই পারঅক্সাইড মিলে আমাদের এই কাজ করবে। এই যৌগেরই নাম হচ্ছে আমাদের সেই কিউমিন হাইড্রো পারঅক্সাইড। এই কিউমিন হাইড্রো পারঅক্সাইড থেকেই আমরা এটা পেতে পারি। বুঝা গেছে? সো আমাদের রাইট আনসার কোনটা হবে? ডি। রাইট আনসার হচ্ছে দেখো ডি। ওকে, পরেরটা দেখি। ফেনলকে ব্রোমিন প্লাস পানি দ্বারা বিক্রিয়া করালে কোনটি বিক্রিয়ার প্রধান উৎপাদ হবে? ফেনল, ফেনলের সাথে আমি ব্রোমিন যুক্ত করতেছি। ফেনল গ্রুপটা আমার বলয়কে সক্রিয় করে না নিষ্ক্রিয় করে বলো তো?
সক্রিয় করবে নাকি নিষ্ক্রিয় করবে? সক্রিয় করবে। এক্স ওয়াই রুলটা খাটাও, সক্রিয় করবে। যদি সক্রিয় করে তাহলে এখানে এই পজিশন আর এই পজিশনে কি তৈরি হয়ে যাবে? এই দুই যে পজিশনে আমার ব্রোমিন যুক্ত হয়ে যাবে। তার মানে যদি একবারে বিক্রিয়াটা দেখায় তাহলে এখানে ব্রোমিন ফেনল, তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে? এটা 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। রাইট অ্যান্সারটা হচ্ছে এ। রাইট অ্যান্সার হলো এ, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। ওকে, পরের কোশ্চেনে চলো। নেক্সটটা বলে কোন যৌগ থেকে বেনজিন এক ধাপে পাওয়া যাবে? কোন যৌগ থেকে বেনজিন এক ধাপে পাওয়া যাবে? ফেনল থেকে যদি আমরা একবারে সেটাকে জিঙ্ক দ্বারা পাতন করি বেনজিন পেয়ে যাব। টলুইন থেকে বেনজিন পেতে গেলে এক ধাপে পাওয়া সম্ভব না। টলুইনকে প্রথমে জারণ করে আমরা কিসে নিয়ে যাব? বেনজিক অ্যাসিডে নিয়ে যাব, তারপরে সেটা সোডা লাইম বিক্রিয়া দিয়ে বিক্রিয়া করাবো, তাহলে সেখানে বেনজিন পাওয়া সম্ভব, মানে এক ধাপে পাওয়া সম্ভব না। আচ্ছা, ক্লোরোবেনজিন থেকে এক ধাপে পাওয়া সম্ভব না, ওখানে ফিনেট বানিয়ে তারপরে করতে হয়। টলুইন থেকে একবারে না। ফেনল, ইয়েস, ফেনল থেকে এক ধাপে পাওয়া সম্ভব, জিঙ্ক দ্বারা পাতন করলেই পাবো। অ্যানিলিন থেকে না, অ্যানিলিন থেকে আমাদের সেটাতে প্রথমে ফেনলে নিতে হবে, বেনজিন ডায়াজোনিয়াম লবণে নিতে হবে বা ফেনলে নিতে হবে, তারপরে আমি সেটাকে বেনজনে নিতে পারবো। রাইট অ্যান্সার হচ্ছে ফেনল। ওকে, কোনটি সবচেয়ে বেশি অম্লীয়? নিচের কোনটি সব থেকে বেশি অম্লীয়? এখানে উত্তরগুলো দেখো। ফেনল, ফেনল ঠিক আছে। বেনজাইন অ্যালকোহল, সাইক্লোহেক্সানল, ক্লোরোফেনল। ফেনল এবং ক্লোরোফেনল এগুলার তুলনায় বেশি অম্লীয় কেন? কারণ এ আমার হাইড্রোজেনটাকে কি করতে পারে? ত্যাগ করতে পারে। আসলে কি করতে পারে বলো? ত্যাগ করতে পারে। এম ক্লোরোফেনল মানে হচ্ছে মেটা পজিশনে কে আছে? ক্লোরিন আছে, এখানে আছে হচ্ছে ফেনল, এমন। তাহলে এই যে ক্লোরিন, এ তো আর ইলেকট্রন টেনে নেয়, তার মানে এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ আরো সহজ। হাইড্রোজেন অপসারণ যেখানে সহজ সেটা বেশি অম্লীয়, তার মানে শুধু ফেনলের থেকে এম ক্লোরোফেনল বেশি অম্লীয়, মানে রাইট অ্যান্সার হবে আমাদের সি। আমরা কিন্তু জানি ফেনলটা আমাদের ঈষৎ অম্লীয়, দ্যাটস ওয়াই একমাত্র না, দুই মাত্র আসলে, কারণ দুইজন এরকম আছে যাদের কাছে কোনো কার্বক্সিলিক গ্রুপ নাই, বাট স্টিল তাদেরকে অ্যাসিড বলা হয়। একটা হচ্ছে একটা হচ্ছে কার্বলিক অ্যাসিড যেটাকে ফেনল বলা হয়, আর একটা হচ্ছে পিক্রিক অ্যাসিড বা ট্রাইনাইট্রোফেনল বলা হয়। এই দেখো, রেকটিফাইড স্প্রিট মানে এই যে আমাদের যে সংমিশ্রণটা, এটা এর সাথে কোন তরল মিশিয়ে পাতন করলে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়? ওখান থেকে ইথানলকে যদি নিতে চাই তাহলে কি পাবো? এটা কোশ্চেনটা জৈব রসায়নের সাথে বেশি সম্পৃক্ত, বাট তার থেকেও বেশি সম্পৃক্ত হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারে যে আমাদের পৃথকীকরণ মেথডগুলো ছিল সেটার সাথে সম্পৃক্ত। বলো তো, এই রেকটিফাইড স্প্রিট থেকে আমাকে ইথানলটা বের করতে হবে। সো ইথানল থেকে পানিকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে ইথানলের মতন একটা এরকম জৈব দ্রাবক যুক্ত করতে হবে, কারণ পানি তো আর ইথানলের ভিতরে এরকমভাবে দ্রবীভূত হবে না। জৈব দ্রাবকে সে বেশি দ্রবীভূত হতে চাইবে, কারণ লাইক ডিজলভস লাইক, আমরা তো জানি। তাহলে আমরা এখানে কাকে যুক্ত করব? টলুইন, কার্বন টেট্রাক্লোরাইড, জাইলিন নাকি বেনজিন? সঠিক উত্তর বেনজিন। বেনজিনকে সে বেশি প্রিফার করে, বেনজিনের তরল যুক্ত করে এই কাজ করা হয়। এটা শিল্প উৎপাদন পদ্ধতি আসলে। সো রাইট অ্যান্সারটা হচ্ছে বেনজিন। পরেরটা দেখে আসো। প্যারাসিটামল কি আসলে? প্যারাসিটামলটা হচ্ছে আমাদের আচ্ছা, প্যারাসিটামলটা কি? এটা আমাদেরকে করতে হবে, কি বলে তার সংকেতটা জানতে হবে। প্যারাসিটামল হচ্ছে হাইড্রোক্সি অ্যাসিটিলাইড, এটাই হচ্ছে প্যারাসিটামল, যেটা আমরা নাপা খাই। হ্যাঁ, ওই প্যারাসিটামল। দেখো, হাইড্রোক্সি অ্যাসিটিলাইড, এটা মেডিকেল স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, বাট স্টিল পড়ে রাখতে হবে আমাদেরকে। ওকে, আরএক্স একটা অ্যালকাইল হ্যালাইড, RONA একটা অ্যালকাইল ফিনেট, এর সাথে ইথারীয় দ্রবণ যোগ করলে কি তৈরি হয়? ইথারি তৈরি হয় আসলে, বুঝছো কেন? এটাকে বলা হয় উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। দেখো, RX প্লাস NaOR বলতে পারি আমরা। এই বিক্রিয়া যদি তুমি কমপ্লিট করো তাহলে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে, বলো তো এখানে পজিটিভ আর নেগেটিভকে, এ নেগেটিভ, এ যদি নেগেটিভ হয় তার মানে এ অবভিয়াসলি পজিটিভ। এখানে এ দেখো তো, এ হচ্ছে আমাদের সোডিয়ামটা পজিটিভ, তার মানে এই টোটালটুকু কি আমাদের নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, তার মানে হয় হচ্ছে আমাদের NaX প্লাস ROR। এই RORটা কি আসলে ভাই বলো তো? ইথার না? রাইট আনসার কোনটা হবে? ইথার। দেখো, ইথার। ওকে, পরের কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলে নিচের কোন কার্বনিল যৌগ অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া ঘটবে? কোনটাতে? সো যার কাছে আলফা হাইড্রোজেন মাস্ট বি আছে তার কাছেই ঘটবে, এবং সেটা অবশ্যই কার্বনিল যৌগ হইতে হবে। সো দেখি, এই কার্বনিল যৌগ আলফা হাইড্রোজেন আছে, এখানে আলফা কার্বনই নাই। এখানে আলফা কার্বন আছে, কোনটা? এটা আলফা কার্বন, বাট এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। দেখো, এর সাথে যুক্ত আর 3টা এর সাথে যুক্ত নাই। এটাতে আছে, এটাতে আলফা কার্বন এই অথবা এই দুইটাতেই আলফা হাইড্রোজেন আছে, মানে এটাতে অ্যালডল ঘটবে। এটা দেখো ঘটবে না, ঘটবে না, তার মানে সঠিক উত্তর কোনটা? বি। রাইট অ্যান্সার বি। ওকে, পরের কোশ্চেন। এই একটা যৌগ, এটা কি আমাদের বলো তো ভাই? অ্যালডিহাইড। এটা কি আমাদের? কিটোন। এর মধ্যে পার্থক্য করব কি দিয়ে? অ্যালডিহাইড আর কিটোন দুইজনই যার সাথে বিক্রিয়া দিবে, দুজনই দিবে
অ্যালডিহাইড অ্যালডিহাইড কিটোন দুইজনই বিক্রিয়া দেয়, দুইজনই দিবে কার সাথে বলো তো 2,4-DNPH ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এর সাথে এও দিবে এও দিবে। এবার যদি আসি আমরা হচ্ছে টলেন বিকারক মানে অ্যামোনিয়াযুক্ত ক্ষারীয় সিলভার নাইট্রেট টলেন বিকারক, তাহলে অ্যালডিহাইড দিবে কিটোন দিবে না। এবার যদি আসি আমি ফেলিং দ্রবণ মানে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের অতিরিক্ত মিশ্রণ, তাহলে এখানেও আমাদের হচ্ছে ভাই কিটোন দিবে না ফেলিং দিবে, মানে অ্যালডিহাইড দিবে। সো তাহলে 2,4-DNP না, এখানে দুজনই দিবে। এরকম কেউ না, PCI3 না, তাহলে কে আসলে এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট? রাইট আনসার সি। আর রাইট আনসার ইজ অলসো সি। বুঝা গেছে না? ওকে, সো চলো পরের কোশ্চেনটা দেখি। নেক্সটটা বলে একটা জৈব যৌগ টলেন বিকারক পরীক্ষায় চকচকে সিলভার দর্পণ সৃষ্টি করে, এটা কোন প্রকারের যৌগ হবে? হয় অ্যালডিহাইড, মাত্রই দেখলাম যেটা, না হয় অ্যালকাইন 1। চলো দেখি কে অ্যালডিহাইডই আছে, আর কেউ নাই, এটা সঠিক উত্তর। রাইট আনসার অ্যালডিহাইড। টলেন বিকারক ও ফেলিং দ্রবণের ক্ষেত্রে কোনটি সত্য? আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য? না। কার মধ্যে পার্থক্য? অ্যালডিহাইড আর কিটোনের ভিতরে পার্থক্য, অথবা অ্যালকাইন 1 এর সাথে অন্যান্য অ্যালকাইনের সাথে পার্থক্য। অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য করতে পারে, রাইট। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোনোটিই নয়, তাহলে কোনটা আসলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে পারে? ওকে, কোন বিক্রিয়ার সাহায্যে অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়? এই বিক্রিয়াগুলো যেগুলো আমি প্রায় বলি যে আসলে নামযুক্ত যে বিক্রিয়াগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা একটা নামযুক্ত বিক্রিয়া, সেটার নাম হচ্ছে আসলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা যদি আমি দেখাই তোমাকে, তাহলে RCONH2 মানে এটা হচ্ছে মনে করাও কি আমাদের মনে করার কিছু না, এটা হচ্ছে অ্যামাইড। এই অ্যামাইডে যদি আমি ব্রোমিন দিয়ে বিক্রিয়া করাই ক্ষারীয় অবস্থার উপস্থিতিতে, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই যে NH2 গ্রুপটা, হ্যাঁ NH2 গ্রুপটা সুন্দর মতন এখানে যুক্ত হয়ে যাবে, CO2 এলিমিনেট হয়ে এখানে চলে আসবে। তো আমাদের এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে RNH2, ওকে, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে আমাদের পটাশিয়াম ব্রোমাইড, এমন কিছু। বুঝা গেছে জিনিসটা? সো আমাদের রাইট আনসার আসলে কোনটা হবে বলতো? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। যে বিক্রিয়াটা হলো, এই যেটা কি আসলে একটা প্রাইমারি অ্যামিন না? এটা কি আসলে একটা প্রাইমারি অ্যামিন না? এই প্রাইমারি অ্যামিন তৈরি করার যে বিক্রিয়ার নামটা সেটা হচ্ছে কি? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। রাইট আনসার এ, হফম্যান ডিগ্রেডেশন। ওকে, নিচের কোনটি অধিক ক্ষারীয়? দেখো এখানে সব অ্যামিন দেওয়ার ট্রাই করা হয়েছে এবং অ্যামিনের ক্ষার ধর্মতার ক্রমের ক্ষেত্রে একটু পার্থক্য আছে এবং সেটাই আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে R2NH মানে দুই সব থেকে বেশি ক্ষারীয়, তারপরে হচ্ছে আমাদের 1 RNH2, তারপরে হচ্ছে আমাদের 3 R3N, তারপরে হচ্ছে আমাদের নর্মাল অ্যামোনিয়া। তাহলে আমাদের ক্ষারধর্মিতার ক্রমটা অ্যামিনের ক্ষেত্রে মনে রাখা গেল 2 ডিগ্রি সব থেকে, তারপরে 1, তারপরে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে 0 ডিগ্রি এমন। ওকে, তারপরে আমাদের সব থেকে বেশি ক্ষারীয় কোনটা? 2 ডিগ্রি। 2 ডিগ্রি আমরা দেখি এটা কত? এটা তো প্রাইমারি, এটা তো অ্যামোনিয়া, এটা এত, এই যে এটা CH3 হইতো, এটা 1 ডিগ্রি দেওয়া আছে। সো রাইট আনসার কোনটা? 1 ডিগ্রিটাই। এটা 1 ডিগ্রি, কিন্তু 2 ডিগ্রি নাই, না থাকুক, তত 1 ডিগ্রি বেশি। ওকে, এরপরে আসো, কোনটি ব্যবহার করে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণ করা যায়? 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকে শনাক্তকরণ করব আমরা, মাথায় রাখবা। অ্যারোমেটিক অ্যামিনকে শনাক্তকরণের জন্য অথবা 1 ডিগ্রি অ্যামিনকে মানে অ্যামিনের ডিগ্রি শনাক্তকরণ করা যায় হচ্ছে আসলে কি দিয়ে? সোডিয়াম নাইট্রাইট এবং নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিয়ে। ঠিক আছে, সোডিয়াম নাইট্রাইট এবং নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিয়ে। তো অ্যাসিডীয় মাধ্যমে সোডিয়াম নাইট্রাইট, তো রাইট আনসার কোনটা? সি। দেখো রাইট আনসার হচ্ছে আমাদের সি। ক্লিয়ার? এই সো এতটুকু পর্যন্তই ছিল হচ্ছে আসলে তোমাদের জৈব রসায়ন রিলেটেড যত সকল প্রবলেম ছিল সেগুলোর উদাহরণ। এখানে বেশ কিছু জিনিসপত্র ছিল যেগুলো আসলে আমাদের পলিমার রিলেটেড, যেখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা বেশ কম। পলিমার রিলেটেড বলতে আমাদের জৈব পলিমার, কিছু অজৈব পলিমার, এই সকল জিনিসপত্র। তো আমরা সেগুলোকে ইচ্ছা করে ইনক্লুড করি নাই, কারণ এখান থেকে যেহেতু কোশ্চেন আসার পসিবিলিটিসটা কম, মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনের ভিতরে এটা আসলে বেশি আসে। সো যাই হোক, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, এবং তোমাদের সামনে রাবি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। রাবি পরীক্ষার যেহেতু টাইমটা দিয়ে দিছে, একটা কথাই বলবো যে 3টা শিফটের ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা হবে। ভালো মতন প্রিপারেশনটা নিয়ে পরীক্ষাটা দিও। এই পরীক্ষাটা তুলনামূলক একেবারে আমার পার্সোনাল যেটা আমার ফিল হয়, অন্যান্য ভার্সিটির পরীক্ষা থেকে কিছুটা হলেও সহজ হবে। হ্যাঁ, সহজ হয়, আমি তোমাকে আশা দিচ্ছি রীতিমতন। দ্যাট ডাজন্ট মিন তুমি তোমার গিয়ার আপটাকে কমিয়ে দিবা, মোটেও কমাবা না, বাট
সহজ হয়, কারণ আমি ডিউ পরীক্ষা দেওয়ার পরে যখন আয়ু পরীক্ষা দিলাম আমার কাছে কিছুটা হলেও মনে হয়েছে যে এটা বোধহয় পরীক্ষাটা একটু বোধহয় সহজ ছিল। সো তোমার জন্য অনেক শুভকামনা থাকবে, বাট তুমি তোমার সিরিয়াসনেস একেবারে পিকে রেখেই পরীক্ষাটা দিবা, অনেক বেশি সিরিয়াস থেকে পরীক্ষা দিও। আরিউ এর ক্যাম্পাস অনেক সুন্দর, যাও ভালো মতো, দেখো, ঘুরে ফিরে আসো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।